সাগরের চেয়ে তো ইলহাম হাজার গুণ খারাপ। না না, আমি আর ওর সাথে থাকবো না। ইলহাম মিথ্যা না, ওর চোখে ভালোবাসা মিথ্যা না। না, আজকে ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিব। অন্যদিকে ফ্যাক্টরিতে দাঁড়িয়ে আছি আমি আর মাসুদ খান। পুরো ফ্যাক্টরি এখন ব্যস্ত। আগামীকাল সকালে বিদেশি ক্লায়েন্টদের কাছে পুরো অর্ডার বুঝিয়ে দেওয়া হবে। সব কিছু দেখে মাসুদ খান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, খান বাহাদুরের বিরুদ্ধে এই জয় আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। আমি ফাইল বন্ধ করে ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখে অদ্ভুত এক তীব্রতা। আমি নিচু কিন্তু শক্ত কণ্ঠে বললাম, কি বলছেন আপনি এসব? এটা তো কেবল শুরু। আমি এবার বুক ফুলিয়ে দাঁড়িয়ে বললাম, সামনে আমি খান বাহাদুরের প্রতিটা বড় টেন্ডারে ভাগ বসাবো। তার সাম্রাজ্যের ভিত আমি নিজ হাতে নাড়িয়ে দেব। কথাটা শুনে মাসুদ খান চেয়ার থেকে বেড়ে উঠে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার, কারণ এই প্রথম আমি সরাসরি খান বাহাদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাসুদ খান আতঙ্কিত গলায় বলে, ইলহাম, জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। তখন আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আর সেই জলের কুমিরটাই তো আমি নিজেই। মুহূর্তেই মাসুদ খানের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। তার পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে, আর মনে মনে বলে, দাদা ভাই ফুল বলেছিল ইলহাম শুধু আমার প্রতিচ্ছবি না, সে তো খান বাহাদুরেরই আরেক রূপ, বরং আরো ভয়ঙ্কর। অন্যদিকে মৌ বাড়ির ভিতরে ঢুকতেই তার মনে হলো যেন পায়ের নিচের মাটি দুলছে। মাথার ভেতর বারবার শুধু একটা কথাই করছে, আজকে আজকে আব্রাহামের সাথে সব সম্পর্ক শেষ করব। তার বুকের ভেতরটা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। একদিকে আমার সে পাগলের মতো ভালোবাসা, অন্যদিকে নিহার বলা ভয়ঙ্কর সত্যগুলো। দুটো জিনিস মিলে মৌ যেন নিজের ভেতরে হারিয়ে গেছে। দরজার কাছে পৌঁছাতেই হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে আসে। চারপাশ ঘুরতে শুরু করে। পর মুহূর্তেই মৌ মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে কাজের লোক চিৎকার দিয়ে ওঠে, আপু, ম্যাডাম। আয়েশা খান দৌড়ে বেরিয়ে আসে। মেয়েকে মেঝেতে অচেতন পড়ে থাকতে দেখে তার বুক কেঁপে ওঠে। মা, কি হয়েছে তো? কোনো সাড়া নেই। আয়েশা খান কাঁপা গলায় ড্রাইভারকে ডাক দেয়, গাড়ি বের করতে বলে। কিছুক্ষণের মধ্যে মৌকে নিয়ে সবাই হাসপাতালে পৌঁছে যায়। এদিকে খবর পেয়ে মাসুদ খান আর আমি ছুটে আসি। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছি। আমার বুক ধুকপুক করছে। মনে হচ্ছে কেউ যেন আমার নিঃশ্বাস আটকে ধরেছে। ডক্টর কেবিন থেকে বেরোতেই আমি প্রায় ছুটে গিয়ে বললাম, ডক্টর, মৌ ঠিক আছে তো? ডক্টর ফাইল দেখতে দেখতে বলল, রোগীর স্বামীকে? জি, আমি ওর স্বামী। কিন্তু কি হয়েছে, কোনো সমস্যা? ডক্টর হালকা হাসলো, তারপর বলল, সমস্যা না, বরং সুখবর। আপনার স্ত্রী আত্মসত্ত্বা, আপনি বাবা হতে চলেছেন। মুহূর্তেই সময় যেন থেমে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখ বড় বড় হয়ে গেছে। পর মুহূর্তেই আমার চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। আমি কাঁপা হাতে মুখ চেপে ধরলাম। আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে। আমি বাবা শব্দটাই যেন পুরো অস্তিত্ব আমার কাঁপিয়ে দিল। যে মানুষটা এত অপমান, এত যন্ত্রণা সহ্য করেও কাঁদিনি, আজ আমি শিশুর মতো কাঁদছি। মাসুদ খান ও আয়েশা খানও খুশিতে আত্মহারা হয়ে যায়। আয়েশা খান মৌয়ের কেবিনে ঢুকে দেখে মৌয়ের জ্ঞান ফিরেছে। মৌ ধীরে ধীরে চোখ খুলে চারপাশে দেখে। তারপর মুহূর্তেই সব মনে পড়ে যায়, নেহার কথা, ভিডিও আর আমার অতীত। সাথে সাথে তার চোখে ঘৃণায় আর রাগ ভেসে ওঠে। সে ঠিক করে আজই সব বলবে। কিন্তু তখন আয়েশা খান আনন্দে কাঁপা গলায় বলে ওঠে, ডাক্তার বলেছে তুই মা হতে চলেছিস। কথাটা শুনে মৌ থমকে যায়। তার নিঃশ্বাস আটকে আসে। সে কি খুশি হবে না কাঁদবে সে নিজে বুঝতে পারছে না। তার হাত ধীরে ধীরে নিজের পেটের উপর চলে যায়। চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। বাড়িতে ফিরতেই পুরো পরিবেশ বদলে যায়। চারদিকে খুশির আমেজ। মাসুদ খান আর আয়েশা খান যেন আনন্দে আত্মহারা। তাদের মুখের হাসি দেখে মৌ কিছু আর বলতে পারে না, কারণ আজ যদি সে ইলহামের সত্যিই বলে, তাহলে এই হাসিগুলো মুহূর্তেই ভেঙে যাবে। অন্যদিকে আমি যেন পাগলের মতো মৌয়ের যত্ন নিচ্ছি, পানি এনে দিচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, একটু একা ছাড়ছি না। এসব দেখে মৌয়ের বুকটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। কিন্তু পর মুহূর্তে নেহার কথা মনে পড়তেই তার চারপাশে আবার অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে মৌ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি সেটা দেখে নিচু গলায় মাসুদ খানকে বললাম, স্যার, মৌ এখন অফিস না করলে ভালো হতো। মাসুদ খান দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি 2 দিন পর হজে যাচ্ছি, ফিরে এসে এসব নিয়ে সিদ্ধান্ত নেব। আমি চুপ হয়ে যাই। তারপর অফিসে চলে যাই। আজ বিদেশি কোম্পানির প্রতিনিধির হাতে পুরো প্রজেক্ট বুঝিয়ে দেওয়ার দিন। সব কিছু নিখুঁতভাবে শেষ। দুপুরে মৌ কেবিন থেকে বের হয়ে পুরো অফিসটা দেখছিল। সবাই ব্যস্ত, সবাই খুশি, কিন্তু তার ভেতরে যেন ঝড় বইছে। সে আবার নিজের কেবিনে ফিরতে যাবে। ঠিক তখনই পেছন থেকে, মৌ, দাঁড়াও, কথা আছে। মৌ শুনেও না শোনার ভান করে হাঁটতে থাকে। পর মুহূর্তে আমি তার হাত ধরে ফেলি। কি হলো, দাঁড়াতে বলছি না?
এরপর যা হলো পুরো অফিসটাই যেন জমে গেল। ঠাস করে একটা থাপ্পড় পড়ল, তারপর আরেকটা। আমার মুখ একপাশে ঘুরে যায়। পুরো অফিস নিস্তব্ধ, এত নিস্তব্ধ যে সবার নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। ম্যানেজার আবিদ ঘুরে দাঁড়িয়ে ভেতরে ভেতরে খুশিতে সে আত্মহারা। আর আমি শুধু স্থির চোখে তাকিয়ে আছি মৌয়ের দিকে, যেন বুঝতে পারছি না এটা বাস্তব নাকি দুঃস্বপ্ন। মৌ, আমার অপরাধ কি? মৌ লাল চোখ করে আরেকটা থাপ্পড় মেরে বলল, আমি এই কোম্পানির সিও, আমাকে ম্যাম বলে ডাকবেন। আপনি একজন সাধারণ কর্মকর্তা, সেইভাবেই চলবেন। কথাগুলো যেন বিষের মতো এসে বিঁধল আমার বুকে। মনে হলো চারপাশের সব আলো নিভে গেছে। এই জন্য সেই পুরনো দিনের পুনরাবৃত্তি, অপমান, অবহেলা, ভালোবাসার মানুষের হাতে ভেঙে পড়া। ময়ের থাপ্পড়গুলো শুধু আমার গালে পড়েনি, প্রতিটা আঘাত যেন সরাসরি আমার কলিজায় বিচ্ছিল। আমার মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর ধারালো ছুরি দিয়ে বারবার ক্ষত বিক্ষত করছে। পুরো অফিসের সামনে, সবার চোখের সামনে মৌ আজ আমার সম্মানটাকে মাটির সাথে মিশিয়ে দিল। চারপাশে নিস্তব্ধ, কেউ কথা বলছে না, কেউ নড়ছেও না। সবাই শুধু তাকিয়ে আছে আমার দিকে। আর ম্যানেজার আবিদ, তার ঠোঁটের কেন অদ্ভুত এক তৃপ্তির হাসি। মৌ ঠান্ডা অথচ বিষাক্ত গলায় বলে ওঠে, কর্মচারী হয়ে মালিকের নাম ধরে ডাকবার শাস্তি এটা। আর গতকাল যে প্রজেক্ট বুঝিয়ে দেওয়া হয়েছে তার ফাইল নিয়ে আমার কেবিনে আসুন। কর্মচারী শব্দটাই যেন আমার বুক চিরে ঢুকে গেল। আমার চোখ ধীরে ধীরে বদলে যেতে লাগলো। ভালোবাসায় ভেঙে পড়া আমি যেন আরো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। জেগে উঠছে সেই ভয়ঙ্কর আমি, যে অপমান সহ্য করতে জানে, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণ পর আমি ফাইল হাতে ময়ের কেবিনে ঢুকলাম। ময় একের পর এক পেজ উল্টে দেখতে থাকে, কিন্তু কোনো ভুল খুঁজে পায় না। পাবে বা কী করে? যে মানুষটা একসময় দেশের সবচেয়ে বড় কোম্পানি সিইও ছিল, যার বিজনেস ব্রেনের সামনে বড় বড় এমডিরা মাথা নত করতো, তার কাজে ভুল ধরে এত সহজ না। কিন্তু আজ মৌ ভুল খুঁজতে আসেনি, সে এসেছে আঘাত দিতে। হঠাৎ সে ফাইলটা ছুঁড়ে মারে আমার মুখের দিকে। ফাইলের ধার এসে লাগে আমার ঠোঁটে, সাথে সাথে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে। আমি ঠোঁট চেপে ধরি, আমার চোখে কষ্ট জমে আছে। কী সমস্যা মৌ? আজ হঠাৎ আমার সাথে এমন ব্যবহার করছো কেন? সবার সামনে এভাবে অপমান করার চেয়ে আমার বুকে ছুরি চালিয়ে দিতে, তাহলে অন্তত মরে গিয়ে বাঁচতাম। কথাগুলো শুনে মুহূর্তের জন্য ময়ের বুকটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু পর মুহূর্তেই নিহার বলা কথাগুলো মাথায় বেশি উঠতেই সে নিজেকে শক্ত করে ফেলে, চোখ লাল করে বলে ওঠে, তোর সাথে কিসের ভালো ব্যবহার? তুই হলি একটা জেল খাটা আসামি। আমার বাবাকে ভুল বুঝিয়ে আমাকে বিয়ে করেছিস। কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। আমার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, চারপাশ অন্ধকার লাগছে। আমি শুধু একটা কথাই ভাবছি, মৌ এসব জানলো কিভাবে? মৌ এবার ঘৃণায় কাঁপতে কাঁপতে বলে ওঠে, তুই কতটা নিকৃষ্ট, নিজের বউকে অন্য পুরুষ দিয়ে। ছি, তুই কখন যে আমাকেও অন্য পুরুষের হাতে তুলে দিবি কে জানে। মুহূর্তে আমার হাত উঠে যায়। ময়ের কালে সজোরে একটা থাপ্পড় মেরে দেই। আমার চোখ ভয়ঙ্কর লাল, চোয়াল শক্ত। তারপর বলি, আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি গর্ভবতী। একটা মানুষের পুরো সত্য না জেনে বিচার করা উচিত না। মৌ চিৎকার দিয়ে উঠে বলে, মেরে ফেলো আমাকে, তোমার মতো মানুষের সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কথাগুলো যেন আমার বুকের ভেতর বিস্ফোরণ ঘটালো। মনে হচ্ছিল প্রতিটা শব্দ ধারালো ব্লেড হয়ে আমাকে কেটে ফেলছে। মৌ চোখের জল মুছতে মুছতে আবার বলল, তোমার সাথে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যখন জানলাম আমি মা হব আর মা বাবার মুখে হাসি দেখলাম, তখন ঠিক করেছি কষ্ট হলেও তোমার সাথে জীবন কাটাবো, শুধু নিজের সন্তানের জন্য আর মা বাবার মুখের দিকে তাকিয়ে। কথাগুলো শুনে আমি একদম স্থির হয়ে যাই, আর চোখের ভেতরটার আগুন যেন ধীরে ধীরে নিভে আসে। রাগ, অভিমান সব কিছুর জায়গায় এক অদ্ভুত শূন্যতা নেমে আসে। ধীরে ধীরে পিছিয়ে যায়। তারপর বলি, তাহলে তুমি আমার সাথে থাকবে, কিন্তু কখন আমাকে ভালোবাসবে না, তাই তো? মৌ মুখ ফিরিয়ে নেয়, কিন্তু তার চোখ বেয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। আর আমি নিঃশব্দে দাঁড়িয়ে থাকি, কারণ আজ আমি বুঝে গেছি ভালোবাসার মানুষটার শরীর আমি পেয়েছি, কিন্তু মনটা আবার হারিয়ে ফেলেছি। ঠিক করেছো ডিভোর্সের সিদ্ধান্ত ফিরিয়ে, কারণ ভার্সিটি লাইফে সে আব্রাহাম আর আজকের আমি এক না। তখন তোমাকে হারিয়েছিলাম, কিন্তু এখন তুমি আমার স্ত্রী। আমাকে ছেড়ে থাকার কথা বলেও মাথায় আনবে না। তুমি শুধু আমার, এই আব্রাহাম খান ইলহামের। আমার এই কণ্ঠে যেন পুরো কেবিন কাঁপিয়ে দিল। মৌ অনিচ্ছে সত্ত্বেও ভয় পেয়ে একবার পিছিয়ে যায়। তার বুক ধরফর করছে। সে ঢোক গিলে কাপা গলায় বলে, তোমার মুখে এসব কথা মানায় না। মুহূর্তে আমার চোখ রক্তের মতো লাল হয়ে ওঠে। আমি এগিয়ে এসেই দু হাতে মেয়ের মুখ চেপে ধরি। চুপ, একদম চুপ। যেদিন পুরো সত্য জানবে, সেদিন আমার চোখে চোখ মিলাতেও পারবে না। কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করলো মৌকে। পর মুহূর্তেই আমি তাকে ছেড়ে দিয়ে কয়েক পা দূরে দাঁড়াই। তারপর বললাম, কি বললে? আমাকে ভালোবাসবে না?
দরকার নেই তোমার ভালোবাসার। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা দিয়ে কী করবো? কিন্তু একটা কথা মনে রাখবে, আমি প্রতিদিন আমার অধিকার আদায় করে নেব। কথাটা শুনেই ময়ের বুকটা মোচড় দিয়ে ওঠে, তার চোখ কেঁপে ওঠে। আমি দরজার দিকে এগিয়ে যাই, কিন্তু দরজার কাছে গিয়ে আবারও থেমে যাই। পেছনে না তাকিয়ে বললাম, ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয় মৌ, আর সেই বিশ্বাসটাই তোমার মধ্যে নেই। এটা বলে আমি বেরিয়ে যাই। দরজা বন্ধ হওয়ার শব্দটাই যেন ময়ের বুকের ভেতরটায় ধাক্কা মারল। পুরো কেবিন নিস্তব্ধ। মই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভেতরে তখন ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে। আমার প্রতিটা কথা বারবার তার কানে বাজছে। যেদিন সত্য জানবে সেদিন চোখে চোখ মেলাতে পারবে না। ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হয়। মৌ দুহাতে নিজের মাথা চেপে ধরে। তার বুকের ভেতরটা হাহাকার করছে, কারণ সে যতই নিজেকে শক্ত দেখাক, আমার চোখে সে কষ্টটা সে স্পষ্ট দেখেছে। সেই চোখে রাগ ছিল, অভিমান ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল ভেঙে যাওয়া যন্ত্রণা। মৌ ধীরে ধীরে চেয়ারে বসে পড়ে। তার মনে পড়ে যায় প্রতিবার সে অপমান করলে আমি কেন চুপ হয়ে যেতাম, কেন দর্শক কথাটায় আমি পাথরের মতো জমে গিয়েছি, কেন আমি বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে না। মুহূর্তের জন্য ময়ের বুকটা কেঁপে ওঠে। তার মনে হতে থাকে, তাহলে কি সত্যিই কোথাও একটা ভুল হচ্ছে? ঠিক তখনই নিহার কথাগুলো আবারও মাথায় ভেসে ওঠে। না, আমি আবার ভুল করব না, ছেলেরা সবাই এক। মুহূর্তেই ময়ের চোখ শক্ত হয়ে যায়। সে নিজেকে জোর করে বলে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কথাটা বলার পরও তার বুকের ভেতরটা শান্ত হয় না, বরং আরও বেশি ব্যথা করে। এভাবেই দিন যেতে থাকে। মৌ প্রতিদিন আমাকে অপমান করে, ছোট ছোট বিষয়ে ধমক দেয়, স্টাফদের সামনেও আমাকে নিচু করে কথা বলে। কিন্তু এসবের পরও আমি বদলাই না। প্রতিদিন ঠিক সময় খাবার এনে দিই ময়ের জন্য, ওষুধ খেতে মনে করিয়ে দিই, তার দিকে খেয়াল রাখি। একদিন দুপুরে আমি খাবারের বক্স এনে ময়ের টেবিলে রাখতেই মৌ ঠান্ডা গলায় বলল, তোমার লজ্জা করে না এত অপমানের পরেও স্যাসরাদের মতো এসব করিস? কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। তবু নিজেকে সামলে বললাম, আমি এসব তোমার জন্য না, আমার সন্তানের জন্য করছি। এখন খাবার খেয়ে নাও। কথাটা শুনেই মৌ কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, কারণ এই মানুষটা প্রতিবার নিজের ভালোবাসার আগে তাদের সন্তানকে রাখছে। রাতের বেলা মাসুদ খান নিজের রুমে বসে আমাকে বলে, ইলহাম, এখন আমাদের নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে হবে। আমি কিছুক্ষণ চুপ করে থাকি, তারপর বললাম, স্যার, আমি আপনার কোম্পানিতে চাকরি করব না। কথাটা শুনে মাসুদ খান চমকে ওঠে। কি বলছো তুমি? আমার কোম্পানিতে তোমার সমস্যা হয়েছে নাকি? আমি মৃদু হেসে মাথা নাড়ালাম, কিন্তু সে হাসির ভেতরে কষ্ট লুকানো। আপনি যখন দায়িত্বে ছিলেন আমি নিজের মতো করে কাজ করতে পারতাম, কিন্তু ময়ের অধীনে সেটা পারি না। মাসুদ খান থমকে যান। কি বলো ইলহাম, মৌ কি তোমাকে স্বাধীনভাবে কাজ করতে দেয় না? আমি মনে মনে বলি, প্রতিদিন নিজের স্ত্রীর চোখে ঘৃণা দেখা, নিজের সন্তানের মায়ের কাছে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকা, এটা আমার পক্ষে সম্ভব না স্যার। স্যার, এমনি এসব কথা বলে লাভ নেই। তার কণ্ঠে ছিল অদ্ভুত এক স্থিরতা, যেন সব কিছু আগে ভেবে রেখেছে। মাসুদ খান কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এমনিতেই মৌ আর মাসখানেক পর অফিসে যেতে পারবে না, তখন থেকে তুমিই সিও। কথাটা শুনেও আমার মুখে কোনো পরিবর্তন এলো না। শুধু ধীরে বললাম, স্যার, আপনার কোম্পানির সিইও হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। মাসুদ খান এবার হালকা রেগে গেলেন, কপাল কুঁচকে বললেন, আমি 3 দিন পরে অফিসে গিয়ে তোমাকে সিও ঘোষণা করব। এরপর তোমার আর কি লাগবে বলো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ঠিক আছে স্যার, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? যতদিন মৌ হাঁটাচলা করতে পারবে ততদিন সে আমার পিএ হিসেবে থাকবে। আমার থেকে কিছু শেখার আছে। কথাটা শুনে মাসুদ খান কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর হঠাৎ মুচকে এসে ফেললেন। ঠিক আছে, আমি রাজি। তোমার স্ত্রী তোমার ফি হবে, এতে সমস্যা কি? তবে এখনই মৌকে কিছু বলো না, আমি নিজের মতো করে ওকে রাজি করাবো। ওকে স্যার। এই বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। আর বের হওয়ার সময় আমার ঠোঁটের কোণে ফুটে উঠল ভয়ঙ্কর এক মুচকি হাসি, একটা ডেভিল হাসি। পরদিন সকাল অফিসে ঢুকেই মৌ সবার সামনে ঠান্ডা গলায় বলে উঠল, মিস্টার ইলহাম, আমার জন্য এক কাপ কফি নিয়ে আমার কেবিনে আসুন। মুহূর্তে পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। তারপর আস্তে আস্তে চারপাশে চাপা হাসি ছড়িয়ে পড়ল। স্টাফরা মুখ চেপে হাসছে, কেউ কেউ ফিসফিস করছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। একসময় যে মানুষটা 1000 কোটি টাকার কোম্পানি চালিয়েছে, আর সে সবার সামনে অপমানিত হচ্ছে। তবুও কিছু বললাম না, চুপচাপ মাথা নিচু করে কফি আনতে চলে গেলাম। দূর থেকে আবিদ মুচকি হেসে সব কিছু দেখছে, তার চোখে মুখে তৃপ্তি। অন্যদিকে খান গ্রুপের বিশাল কনফারেন্স রুমে বসে আছে দেশের নামকরা কয়েকটা কোম্পানির সিইও। সবার সামনে বসে আছেন খান বাহাদুর, চোখে ভয়ঙ্কর কঠোরতা।
তিনি ধীরে ধীরে বলে উঠলেন, আপনারা সবাই খেয়াল করে শুনুন। মাসুদ খানের কোম্পানি যে প্রজেক্টে কাজ করবে সেই প্রজেক্টের টেন্ডার আপনারা একেবারে কম রেটে জমা দেবেন, যেন কোনোভাবে মাসুদ খান সেই টেন্ডার না পায়। আপনাদের যা লোকসান হবে তা আমার কোম্পানি আপনাদের দিয়ে দেবে। রুমের সবাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। তখন একটা কোম্পানির সিইও সাহস করে বলে উঠল, খান সাহেব, আপনি চাইলে তো এসব প্রজেক্ট নিজেই নিতে পারেন, আমাদের কেন দরকার? খান বাহাদুর ঠান্ডা চোখে তার দিকে তাকালেন, তারপর গভীর গলায় বললেন, আমার কোম্পানি যদি 500 কোটি 1000 কোটি টাকার ছোটোখাটো প্রজেক্ট কাজ করে তাহলে কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। কথাটা বলে তিনি টেবিলে হাত চাপড়ালেন। কিন্তু মাসুদ খানকে আমি শেষ করে দিব, ও যেন ব্যবসার মাঠে দাঁড়াতে না পারে। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল, কারণ সবাই বুঝে গেছে খান বাহাদুর এবার সত্যি ভয়ঙ্কর খেলা শুরু করেছে। আর এই খেলায় এখন মাসুদ খান আর আমার সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর ঝড়। এইদিকে একটু পর আমি হাতে কফির মগ নিয়ে ময়ের কেবিনে ঢুকলাম। দরজাটা ঠেলে ভেতরে ঢুকেই, এই নাও তোমার কফি। আর আমি এখানে তোমার কফি আনার চাকরি করি না। মৌ তখন একটা ফাইল চেক করতে ব্যস্ত, সে চোখও তুলল না, শুধু শান্ত গলায় বলল, নাও কফিটা তুমি খেয়ে নাও, ওটা তোমার জন্যই ছিল। কথাটা শুনে আমার চোখ মুখ শক্ত হয়ে গেল। পরক্ষণে একটানে মৌকে চেয়ার থেকে তুলে ফেললাম, নিজেকে সে চেয়ারে বসে পড়লাম আর মুহূর্তের মধ্যে মৌকে নিজের কোলে টেনে নিলাম। সব কিছু এত দ্রুত ঘটল যে মৌ কিছুই বুঝে উঠতে পারল না। আমি দু হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার গলায় মুখ ঘষে দিলাম। মৌ চমকে উঠে কাঁপা গলায় বলল, আব্রাহাম, এটা ভালো হচ্ছে না, আমি কিন্তু চিৎকার দিয়ে পুরো অফিসের সবাইকে ডাকবো। আমি ধীরে ধীরে মুখ তুলে তাকালাম, চোখ দুটো রক্তবর্ণ। তারপর বললাম, মিসেস আব্রাহাম, মৌ, তোমার কি মনে হয় আমি তোমার অফিস স্টাফদের ভয় পাই? এই আব্রাহামের গর্জনের সামনে সবাই পিঁপড়ের মতো। অফিসের কেউ না জানলেও তুমি তো জানো আমি তোমার স্বামী। কথাগুলো শুনে মৌর বুক ধুক করে উঠল, তবুও নিজেকে শক্ত করে বলল, আব্রাহাম প্লিজ ছাড়ো, আমি কিন্তু অন্তঃসত্ত্বা, এটা ভুলে যেও না। কথাটা শুনে আমার চোখের আগুন কিছুটা নরম হলো। কফির মগটা হাতে নিয়ে ময়ের ঠোঁটের সামনে ধরে বললাম, চুপচাপ এটা খেয়ে নাও, তারপর ছাড়বো, তার আগে না। মই এবার আর কোনো তর্ক করলো না, চুপচাপ কফি খেয়ে নিল। তারপর আমি ধীরে ধীরে তাকে ছেড়ে দিলাম। মৌ উঠে দাঁড়িয়ে রাগে চোখে তাকিয়ে বলল, লুচ্চা কোথাকার। দরজার কাছে কি আমি আবার ফিরে তাকালাম। আমি লজ্জা না হলে তুমি মা হওয়ার আনন্দ পেতে না। কথাটা বলে আমি বেরিয়ে আসলাম। আর মৌ দাঁড়িয়ে রইল ওর রাগে লাল হয়ে, তার চোখ দুটো জ্বলছে, কিন্তু বুকের ভেতর কথা যেন অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। এরপর থেকে মৌ সুযোগ পেলে আমাকে অপমান করতেই লাগতো, কখনো স্টাফদের সামনে, কখনো আবার একা। আর আমি সব কিছু চুপচাপ সহ্য করছিলাম। কিন্তু আমার চোখের গভীরে ধীরে ধীরে ভয়ঙ্কর কিছু জমছিল। 3 দিন পর মাসুদ খান অফিসে এসে সরাসরি ময়ের কেবিনে ঢুকলেন। তার হাতে কিছু কাগজপত্র। তিনি টেবিলের উপর ফাইল রেখে বললেন, এই কাগজগুলোতে সই করে দে। মৌ অবাক হয়ে বলল, কিসের কাগজ বাবা? মাসুদ খান চেয়ারে বসতে বসতে বললেন, এটা আমার ওয়ারিশের জন্য, তুই সই করে দে। মৌ আর কিছু না বলে চুপচাপ সই করে দিলেন। কিন্তু পর মুহূর্তেই মাসুদ খানের কথায় সে যেন জমে গেল। আগামীকাল থেকে এই কোম্পানির সিইও হবে ইলহাম, আর তুই হবি ওর পিএ। মুহূর্তেই মোর চোখ বড় বড় হয়ে গেল। সে প্রায় চিৎকার দিয়ে বলে উঠল, কি বলছো বাবা? ও সিইও আর আমি পিএ? মাসুদ খান গম্ভীর গলায় বললেন, তুই বিজনেস পলিটিক্স বুঝিস না, ইলহাম বোঝে। 3 মাস ওর পিএ হয়ে থাকবি, কিছুদিন পর এমনিতেই তুই অফিস করতে পারবি না। আর আমি চাই না এটা নিয়ে তুই আর কোনো কথা বলিস। মৌ পুরোপুরি শক খেয়ে গেছে, তার মাথা ঝিমঝিম করছে। যে ছেলেকে সে প্রতিদিন অপমান করেছে এবার তার আন্ডারে কাজ করতে হবে। মৌ ঠোঁট কামড়ে চুপ করে রইল, কিন্তু মনে মনে বলল, আব্রাহাম, এবার তোমার খবর আছে। একটু পরে মাসুদ খান অফিসে সবাইকে কনফারেন্স রুমে ডাকলেন। এক এক করে সকলে স্টাফ এসে জড়ো হলো। কারো মুখে কৌতূহল, কারো চোখে চিন্তা। মৌ দাঁড়িয়ে আছে এক পাশে, মুখ গম্ভীর করে। আর আবিদ ঘুরে দাঁড়িয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে গিলে খাবে। ঠিক তখনই মাসুদ খান ধীর পায়ে সামনে এগিয়ে দাঁড়ালেন। তার মুখে আজ এক অন্যরকম দৃঢ়তা। তিনি গলা খাঁকড়ি দিয়ে বলে উঠলেন, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেক বছর ধরে আমার কোম্পানির সাথে সততার সাথে কাজ করেছেন। আপনাদের পরিশ্রমে আজ কোম্পানি এই জায়গায় দাঁড়িয়ে আছে। সবাই চুপচাপ শুনছে। হঠাৎ মাসুদ খান পাশে দাঁড়িয়ে থাকা আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, আগামীকাল থেকে এই কোম্পানির নতুন সিইও হবে আব্রাহাম খান ইলহাম। মুহূর্তেই পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল।
যেন সময় থেমে গেছে, কারো মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। স্টাফদের চোখ বিস্ফোরিত। ম্যানেজার আবিদের হাত থেকে ফাইল পড়ে গেল মাটিতে। তার মুখ শুকিয়ে একেবারে সাদা। সে বিশ্বাসই করতে পারছে না, যাকে সে সাধারণ কর্মচারী ভেবে অপমান করত, সেই মানুষটা আজ তার মাথার উপর বসতে যাচ্ছে। কিছু স্টাফ নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিল। স্যার কি সত্যি বলল? ইল্লাম স্যার সিইও? অসম্ভব। মৌ নিজেও যেন পাথর হয়ে গেছে। তার বুকের ভেতরটা ধকপক করছে। যে মানুষটাকে সে সবার সামনে অপমান করছে, আর সেই মানুষটাই পুরো কোম্পানির সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হতে যাচ্ছে। তার নিজেরই বিরক্ত লাগছে। মনে হচ্ছে সবাই এখন তাকে নিয়ে হাসছে। মাসুদ খান এবার আমার দিকে তাকিয়ে বললেন, ইলহাম, তুমি এখন কিছু বলো। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে এলাম। আমার চোখ মুখ আজ ভয়ঙ্কর শান্ত। যে শান্তির ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ একটা ব্যক্তিত্ব। আমি সবার দিকে তাকিয়ে বললাম, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? প্লিজ লুক এট মি। আমার কণ্ঠ শুনে সবাই নড়াচড়ে বসলো। কেন জানি এই মুহূর্তেই পুরো পরিবেশ বদলে গেল। একটা চাপা ভয় ঢুকে গেল সবার মনে। আমার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে কেউ সরাসরি আমার দিকে তাকাতে পারছিল না। আবির তো শুকনো ডোক গেলে মাথা নিচু করে ফেলেছে। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বললাম, সবাই আমার কথা মনোযোগ সহকারে শুনুন। আমি সেই কর্মচারীকে পছন্দ করব, যে নিজের দায়িত্ব সততার সাথে পালন করবে। আমি আপনাদের শত্রু না, বন্ধু। আপনাদের ভালো মন্দ আমি দেখব, কিন্তু দিন শেষে আমার কাজ আমাকে সততার সাথে বুঝিয়ে দিতে হবে। কথাগুলো শুনে অনেক স্টাফদের মুখে স্বস্তি চলে এলো। কারো কারো চোখে সম্মান ফুটে উঠল। তারা ভাবতে পারেনি যে আমি এত পরিষ্কারভাবে কথা বলতে পারি। শুধু আবিদ আর তার কয়েকজন অনুসারীর মুখ কালো হয়ে গেল। আমি আবারও বললাম, মনে রাখবেন, কোম্পানি বাঁচলে আপনারা বাঁচবেন। তাই কাজকে গুরুত্ব দিন, সততার সাথে কাজ করুন। এখন সবাই কাজে ফিরে যান। আমার কথা শেষ হতেই সবাই এক অদ্ভুত সম্মোহনে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্তের জন্য। তারপর ধীরে ধীরে সবাই বের হয়ে গেল। মাসুদ খান পুরোটা সময় মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়েছিলেন, তার চোখে স্পষ্ট বিস্ময়ে। মনে মনে তিনি বললেন, এই ছেলেটা কি সত্যি সিওর মতো কথা বলেছে, না এর ভিতরে আরো বড় কিছু লুকিয়ে আছে? বউ রীতিমতো শকড। সে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার মাথার ভিতর বারবার একটা কথাই ঘুরছে, এর মধ্যে এত গুণ কিভাবে? আমি সিও হয়েও কোনোদিন এমন একটা মিটিং সামলাতে পারিনি, আর ও যেন জন্ম থেকে এসবের জন্যই তৈরি। সবাই চলে যাওয়ার পর মাসুদ খান নিজের ওয়ালেট থেকে একটা ব্যাংক কার্ড বের করে আমার হাতে দিতে দিতে বললেন, ইলহাম, এটা রাখো। এখন থেকে তোমার যা খরচ লাগে করবে। ভালো গাড়ি, ভালো পোশাক। এখন তুমি এই কোম্পানির সিও, সাধারণ কর্মকর্তা না। তাই চলাফেরাও পরিবর্তন করতে হবে। আমি কার্ডটার দিকে একবার তাকিয়ে বললাম, স্যার, আমার যথেষ্ট আছে। আগামীকাল থেকে আমি সিওর মতো করে আসব। নিজের টাকায় গাড়ি, পোশাক সব কিছু আমি নিজেই কিনব, স্ত্রীর জন্য। মৌ বিরক্ত মুখে বলে উঠল, বাবা দিচ্ছে, তুমি নিয়ে নাও। এমন কাপড় চোপড় পরে আর কতদিন? আমাদের একটা স্ট্যাটাস আছে। আমি ধীরে ধীরে মৌয়ের দিকে তাকালাম। বলিসই তো, কাল থেকে সব কিছু পরিবর্তন হবে। এটা বলে আমি ধীরে ধীরে বের হয়ে গেলাম। আর হাঁটতে হাঁটতে মনে মনে বললাম, মৌ, তোমার স্ট্যাটাস? আমি কে সেটা যেদিন জানতে পারবে, সেদিন তোমাদের বাবা মেয়ের পায়ের নিচের মাটিও সরে যাবে। অফিস থেকে বের হয়েই আমি সোজা চলে গেলাম পরিচিত এক অভিজাত শোরুমে। গাড়ি থেকে নামতেই শোরুমের কর্মচারীরা প্রথমে থমকে গেল, তারপর দ্রুত সম্মান নিয়ে এগিয়ে এলো, কারণ এই মানুষটাকে তারা খুব ভালো করেই চেনে। একজন স্টাফ তো বিস্ময় বলে উঠল, স্যার, আপনি এতদিন পরে? আমি শুধু হালকা মাথা নাড়ালাম। আমার চোখে মুখে যেন অন্যরকম একটা ঠান্ডা আগুন। এরপর শুরু হলো শপিং। একটার পর একটা দামি ব্র্যান্ডের স্যুট, সাফারি স্যুট, ব্লেজার, কোট, শার্ট, ইতালিয়ান লেদারের জুতা, প্রিমিয়াম বেল্ট, সুইস হাতঘড়ি, সব কিছু যেন আমার জন্য তৈরি। শোরুমের কর্মচারীরা হতবাক হয়ে শুধু দেখছিল, কারণ আমি কোনো কিছু দাম জিজ্ঞাসাই করছি না। যেটা পছন্দ হচ্ছে সেটাই নিচ্ছি। মোট বিল হয়ে দাঁড়ালো প্রায় 2 কোটি টাকা। কিন্তু আমার চোখের পলকও নড়ল না। আমার জন্য এটা সত্যিই সামান্য, কারণ আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে 2000 কোটি টাকারও বেশি। এরপর আমি সরাসরি চলে গেলাম গাড়ির শোরুমে। কয়েক মিনিটের মধ্যেই কালো রঙের একটা নতুন BMW গাড়ির চাবি আমার হাতে তুলে দেওয়া হলো। রাত গভীর হয়ে গিয়েছিল। সব কিছু শেষ করে যখন আমি বাসায় ফিরলাম, তখন রাত প্রায় 1টা পেরিয়ে গেছে। মৌ এখন গর্ভবতী, তাই সে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। ড্রয়িং রুমে শুধু আয়েশা খান বসেছিলেন। আমাকে দেখে তিনি মুচকি এসে বললেন, এত রাত করলে বাবা? কিছু কাজ ছিল আম্মু। আম্মু ডাকটা শুনে আয়েশা খানের বুকটা নরম হয়ে গেল। মনে হলো এই ছেলেটা সত্যি এই বাড়ির আপন মানুষ। রাতে খাবার খেয়ে আমি নিজের রুমে চলে গেলাম। পরদিন সকালে মৌ নিচে নেমে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বেরোতে যাচ্ছিল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামলাম।
আমাকে দেখে মৌ থমকে গেল। তার চোখ বিস্ফোরিত, মুখ হা হয়ে গেছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যি সে ইলহাম? ছোট ছোট ট্রিম করা দাড়ি, স্টাইল করে সেট করা চুল, গাঢ় রঙের দামি স্যুট, হাতে প্রিমিয়াম ঘড়ি, টাই, জুতা, পারফিউম, সব কিছুতেই ভয়ঙ্কর ক্লাস। মনে হচ্ছে কোনো আন্তর্জাতিক কর্পোরেট সাম্রাজ্যের তরুণ মালিক অথবা কোনো বলিউড সুপারস্টার। হাঁটার স্টাইল, চোখের দৃষ্টি, এক্সপ্রেশন, সব কিছুতেই এমন এক রাজকীয় ভাব ফুটে উঠেছে যে তাকিয়ে থাকলেই তার বুক কেঁপে ওঠে। ও অন্য মানুষকেও শুধু তাকিয়ে রইল। তার বুকের ভিতর অদ্ভুত একটা অনুভূতি শুরু হলো। মনে হচ্ছে এই মানুষটার ভেতরে সে এখনো কিছুই জানে না। ঠিক তখনই আয়েশা খান নিচে এসে আমাকে দেখে থমকে গেলেন। ইয়া আল্লাহ! তার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো। মাসুদ খানও কয়েক সেকেন্ড পর নিচে নেমে এসে আমাকে দেখে একদম স্থির হয়ে গেলেন। তার চোখে বিস্ময়, মুখে অবিশ্বাস। মনে হচ্ছে আমি জন্মগতভাবে সিউ। সে মনে মনে ভাবলো, এই ছেলেটার মধ্যে আলাদা একটা রাজকীয় ব্যক্তিত্ব আছে, যেটা টাকা দিয়ে কেনা যায় না। মাসুদ খান মনে মনে বললেন, একে কেউ তৈরি করেনি, এর জন্ম থেকেই শাসন করার জন্য জন্মেছে। এরপর আমি আর মৌ বাড়ির বাইরে আসতেই মৌ আবারও থমকে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে একদম নতুন কালো BMW। সেই গাড়িটার দিকে তাকিয়ে মই নিঃশ্বাস আটকে গেল। আমি গাড়ির দরজা খুলতেই ঠিক তখনই পেছন থেকে মাসুদ খান বলে উঠলেন, এলাম, খান বাহাদুর আমাদের বিরুদ্ধে নতুন প্ল্যান করছে, শুনেছো? কি প্ল্যান করেছে? মাসুদ খান গম্ভীর নিঃশ্বাস ফেলে বললেন, বাংলাদেশের প্রায় সব কোম্পানিকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। সবাইকে বলেছে ছোট ছোট প্রজেক্ট কম রেটে টেন্ডার জমা দিতে, যেন আমরা কোনো প্রজেক্ট না পাই। কথাটা শুনে ময়ের বুক ধুক করে উঠল, কিন্তু আমার মুখে বিন্দুমাত্র ভয় নেই, বরং আমার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। স্যার, খান বাহাদুর যেভাবে প্ল্যান করেছে সব কিছু সেভাবেই চলতে দিন। মাসুদ খান বুড়ো কুচকে তাকালেন আর বললেন, মানে? ওনার প্ল্যান সফল হতে দিন, এতে আমাদের লাভ। কথাটা শুনে মাসুদ খান রীতিমতো ধাক্কা খেলেন। তার চোখ বড় বড় হয়ে গেল, মনে হচ্ছে মাথার ভিতর ঝড় বইছে। আর মৌ, সে নিঃশ্বাস বন্ধ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এই মানুষটা কি সত্যিই মানুষ, নাকি ভয়ঙ্কর কোনো বিজনেস মনস্টার? মাসুদ খান তোতলাতে তোতলাতে বলে উঠলেন, ইলহাম, তুমি কি বলছো? এইভাবে তো আমাদের কোম্পানি ডুবে যাবে। আপনি খান বাহাদুরকে এতটা ভয় পান কেন জানি না স্যার। লোহা কাটতে লোহা লাগে, আর আমি খান বাহাদুরের চেয়েও 2 কদম আগে চিন্তা করি। মুহূর্তেই পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। মাসুদ খানের পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। তার চোখে মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। এই হাসি স্বস্তির না, এটা বিস্ময়ের। তিনি বুঝতে পারছেন তার পাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক খেলোয়াড়। আর মৌ, সে পুরোপুরি অবাক হয়ে গেছে। তার বুকের ভিতর শুধু একটাই কথা ঘুরছে, আব্রাহাম খান ইলহাম, তুমি আসলে কে? মাসুদ খান আবারও চিন্তিত গলায় বলে উঠলেন, ইলহাম, তুমি খান বাহাদুরকে চেনো না? মানুষটার অহংকার খুব ভয়ঙ্কর। আমি গাড়ির দরজায় হাত রেখে ধীরে ধীরে পিছনে ফিরে তাকালাম। আমার চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন ভয় নামক শব্দটাই আমার অভিধানে নেই। আপনি যদি নিজের প্রতিপক্ষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেন, তাহলে যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি হেরে যাবেন স্যার। কথাটা শুনে মাসুদ খান রীতিমতো থমকে গেলেন। তার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ এই কথাগুলো সাধারণ কেউ বলতে পারে না। এগুলো বলে সেই মানুষ যে যুদ্ধ জিততে জানে। আমি আবারও ধীরে ধীরে বললাম, আমি খান বাহাদুরকে চিনি না, আমার প্রয়োজন নেই ওনাকে চেনার। কিন্তু আমি কে, সেটা খুব শীঘ্রই খান বাহাদুর জেনে যাবে। মুহূর্তে মাসুদ খানের গলা শুকিয়ে গেল। তার বুক ধুকপুক করছে। মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা আর 5টা সাধারণ মানুষ না। তার বুকের ভিতর ধীরে ধীরে এক অদ্ভুত গর্ব জন্ম নিতে লাগলো। তিনি মনে মনে বললেন, এই ছেলেটার সাহস, এই আত্মবিশ্বাস, এ যেন জগৎ শাসকের রক্ত। অন্যদিকে মৌ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে আমার দিকে। তার মনে হচ্ছে আমার প্রতিটা কথা যেন গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে। এরপর আমার গাড়ি এসে থামলো অফিসের সামনে। আজ পুরো অফিস যেন উৎসব মুখর। সব স্টাফ দাঁড়িয়ে আছে নতুন সিইওকে শুভেচ্ছা জানাতে। ম্যানেজার আবিদও না চাইতেও হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে জোর করে টেনে আনা হাসি। কিন্তু পরের মুহূর্তেই BMW গাড়িটা দেখে পুরো অফিস স্তব্ধ হয়ে গেল। আবিদের চোখ কপালে উঠে গেল। সে মনে মনে বলে উঠল, ও মাই গড, BMW! কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। গাড়ির দরজা খুলে যখন আমি নামলাম, ঠিক আমার পেছনে আরেকটা গাড়ি থেকে 4 জন কালো স্যুট পরা বডিগার্ড নেমে দাঁড়ালো। মুহূর্তে পুরো পরিবেশ জমে গেল। সব স্টাফের চোখ বড় বড়, কারো মুখে কথা নেই। আবিদের হাতের ফুল প্রায় পড়েই যাচ্ছিল। তার মুখ হা হয়ে গেছে। সে নিজের মনে বিড়বিড় করে উঠল, এই ইলহাম আসলে কে? তার কথা বলার স্টাইল, হাঁটার ভঙ্গি, সেই গর্জন, আর এখন এই গেট আপ। তার বুকের ভিতর ভয় ঢুকে গেল। এ যেন জন্মগত সিও। না, শুধু সিও না, রাজত্ব করার জন্য জন্মেছে।
তার কপালে ঘাম জমে উঠল। আমি কি ভুল করে ফেললাম? আমি কি এমন একজন মানুষের সাথে পাঙ্গা নিয়েছি যার সামনে দাঁড়ানোর যোগ্যতাই আমার নেই? অন্য স্টাফদের অবস্থাও একই। কারো মনে ভয়, কারো মনে বিস্ময়, কারো মনে শ্রদ্ধা। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। এই মানুষটা কি সত্যিই সাধারণ পরিবার থেকে এসেছে? তার চলাফেরা দেখেছেন? এই স্যুটটার দামই লাখ লাখ হবে, বডিগার্ড পর্যন্ত আছে। উনি আসলে কে? আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। আমার চোখ মুখে সেই ভয়ঙ্কর রাজকীয় ভাব। সবাই আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে লাগলো। আমি শুধু হালকা মাথা নাড়িয়ে সবার শুভেচ্ছা গ্রহণ করলাম। এরপর আমি হঠাৎ ম্যানেজার আবিদের দিকে তাকিয়ে বললাম, ম্যানেজার সাহেব, আপনি আমার কেবিনে আসুন। আবিদ সাথে সাথে মাথা নিচু করে বলল, জি স্যার। এরপর আমার চোখ ধীরে ধীরে গিয়ে থামলো মহের উপর। মহে এখন অবাক হয়ে তাকিয়েছে আমার দিকে। আর হ্যাঁ, মিস মৌ, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবেন আমার রুমে। কথাটা শুনে পুরো অফিস একদম নিস্তব্ধ। মহের চোখও বড় বড় হয়ে গেল। তার বুকের ভেতর ধক করে উঠল, কারণ এই একই কথা সে কয়েকদিন আগে সবার সামনে আমাকে বলেছিল। আর আজ আমি ঠিক একইভাবে তাকে বলছি। তার গাল লাল হয়ে উঠল রাগে, লজ্জায় আর অপমানে। সে বুঝতে পারছে যে আমি প্রতিশোধ নিচ্ছি। স্টাফদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। কারো ঠোঁটে চাপা হাসি, কারো চোখে উত্তেজনা। আর আবিদ, তার বুক যেন কেঁপে উঠল, কারণ সে প্রথমবার বুঝলো আমি শুধু শক্তিশালী না, ভয়ঙ্কর হিসেবেও। এই বলে আমি নিজের কেবিনে ঢুকে গেলাম। আমার কেবিনটা এখন একদম অন্যরকম লাগছে। কালো কাচের দেয়াল, বড় টেবিল, ভারী পরিবেশ, সব কিছু যেন আমার ব্যক্তিত্বের সাথে মানিয়ে গেছে। আমি চুপচাপ চেয়ারে বসে কিছু ফাইল দেখছিলাম। ঠিক তখনই দরজায় নক পড়ে। মে আই কাম ইন স্যার? কামিন। ম্যানেজার আবিদ ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার মুখে জোর করে হাসি। স্যার, আমাকে ডেকেছিলেন? আমি ধীরে ধীরে চোখ তুললাম। সেই চোখে এমন ঠান্ডা ভয়ঙ্কর দৃষ্টি ছিল যে আবিদের বুক কেঁপে উঠল। পর মুহূর্তেই খান বাহাদুরের কোম্পানির ম্যানেজারের কাছে কত টাকার বিনিময়ে আমাদের কোম্পানির টেন্ডারের ডাটা লিক করেছিলেন। কথাটা শুনে আবিদের বুক ধুক করে উঠল। তার মুখের রং মুহূর্তেই বদলে গেল, গলা শুকিয়ে কাঠ। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো মৌ। আর আমার কথাটা শুনে সেও জায়গাতেই থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে গেল। আবিদ কাপা গলায় বলল, স্যার, এসব কি বলছেন? আমি সব কিছু... আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। মুহূর্তে আবিদের হাঁটু কেঁপে উঠল। আমি এবার সামনে ঝুঁকে এলাম। আপনি যদি স্বীকার করেন তাহলে একটা অফার আছে, আর আমি যদি পুলিশ ডাকি তাহলে সরাসরি জেল। কথাটা শেষ হতেই আবিদ ভেঙে পড়ল। সে প্রায় কেঁদে দিয়ে বলে উঠল, স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার অফারে রাজি। মৌ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মাথা ঝিমঝিম করছে। সে এক পা পিছিয়ে গেল। মনে হচ্ছে তাদের কোম্পানির ভেতর এতদিন ধরে একটা সাপ বাস করছিল। মৌর আগে কাঁপতে কাঁপতে বলে উঠল, আব্রাহাম প্লিজ, ওনাকে ছাড়বেন না, ওনাকে জেলে দিন। আবিদ প্রায় হাত জোর করে বলল, স্যার প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তারপর, মিস্টার আবিদ, আপনার বিরুদ্ধে আমি সব প্রমাণ তৈরি করে রেখেছি। একবারও বেইমানি করলে সরাসরি জেলে যাবেন। আর মিস মৌ, এখন এই কোম্পানি সিও আমি, তাই সিদ্ধান্তটা আমিই নেব। কথাটা সরাসরি মৌয়ের ভিতরে গিয়ে আঘাত করলো। তার খুব কষ্ট হলো, কিন্তু সে কিছু বলল না, কারণ সে বুঝতে পেরেছে এই মুহূর্তে আমি পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছি। এরপর আমি আবারও আবিদের দিকে তাকালাম। আর পরের কথাটা শুনে মৌ পর্যন্ত চমকে উঠল। মিস্টার আবিদ, এখন থেকে আমি যা বলবো সেই ইনফরমেশন আপনি খান বাহাদুরের লোকদের কাছে পৌঁছে দেবেন। মুহূর্তেই আবিদের চোখ বিস্ফোরিত। মৌ তো পুরো অবাক। সে বিশ্বাসই করতে পারছে না আমি ইচ্ছে করে তথ্য লিক করতে বলছি। আবিদ কাপা গলায় বলল, স্যার মানে? খেলাটা এখন শুরু হবে। খান বাহাদুর ভেবেছে সে আমাদের চাল দিচ্ছে, কিন্তু আসল চালটা আমি দেব। মৌয়ের শরীরে কাটা দিয়ে উঠল। সে হঠাৎ বুঝতে পারল আমি শুধু ব্যবসা করি না, আমি মানুষকে দাবার গুটির মতো ব্যবহারও করি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমি আগে থেকেই কয়েক ধাপ ভেবে রাখি। আবিদ ঢোক গেলে বলল, স্যার কথা দিচ্ছি আর কখনো বেইমানি করব না। ভালো। এরপর আবিদ দ্রুত বের হয়ে গেল। কেবিনে এখন শুধু মৌ আর আমি। মৌ ধীরে ধীরে কফির কাপটা টেবিলে রেখে বলল, এই নাও তোমার কফি। আমি ফাইল দেখতে দেখতে বললাম, কফি খাওয়ার মুড নেই, তুমি খেয়ে নাও। ময়ের রাগ উঠে গেল। সে দাঁত চেপে বলল, আমার মেজাজ গরম করিও না আব্রাহাম, চুপচাপ কফি খেয়ে নাও। পর মুহূর্তেই আমি এক হাতে টেবিলে এমন জোরে ঘুষি মারলাম, কফির কাপ কেঁপে উঠল। মৌ ভয়ে কেঁপে উঠল। এখন আমি এই কোম্পানির সিইও, আর তুমি আমার পেয়ে। সো টিপিক্যাল স্ত্রীর মতো আর কথা বলবে না। আমার সে ভয়ঙ্কর গর্জন শুনে ময়ের বুক কেঁপে উঠল, আর রুহু পর্যন্ত যেন কেঁপে গেল। সে অজান্তে 2 কদম পিছিয়ে গেল, তার চোখে স্পষ্ট ভয়। মৌ বলে উঠল,
যেখানে তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হয়, সেখানে তোমার সাথে টিপিক্যাল স্ত্রীর মতো কথা বলার ন্যূনতম ইচ্ছেও আমার নেই। কথাটা শুনেই আমার চোখ মুখ বদলে গেল। চোখ দুটো মুহূর্তে লাল হয়ে উঠল, যেন আমার ভেতরে জমে থাকা আগুন আচমকায় জ্বলে উঠল। পরের মুহূর্তে এগিয়ে গিয়ে শক্ত করে মেয়ের থুতনি চেপে ধরলাম। আগে বলেছি, এখনো বলছি, আমাকে পছন্দ করো বা না করো, এই গৃহীত মানুষটার সাথেই তোমাকে সারা জীবন কাটাতে হবে। সারা জীবন, প্রতিটা মুহূর্তে আমার স্পর্শ অনুভব করতে হবে তোমাকে। মৌ কেঁপে উঠল, তার বুকের ভেতরটা ধকপক করছে। আমি এবার তাকে ছেড়ে দিয়ে 2 কদম পিছিয়ে এলাম। তারপর, বিকজ আই এম দ্য আব্রাহাম খান ইলহাম। পুরো কেবিন আমার কণ্ঠে কেঁপে উঠল। ময়ের চোখ ভিজে গেল। সে কষ্ট ভরা কণ্ঠে বলল, হ্যাঁ, তুমি এখন আমার কাছে এমন একজন মানুষ যাকে আমি ফেলতেও পারছি না, আপন করে নিতেও পারছি না। কথাটা শুনে আমার বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠল। তবুও নিজেকে সামলে নিলাম। হঠাৎই একটানে মৌকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম। মৌ কোনো বাধা দিল না, শুধু নিশ্চুপ হয়ে রইল। আমি নিচু হয়ে তার কপালে আলতো করে চুমু দিয়ে বললাম, থ্যাংক ইউ মাই ডিয়ার লাভলি ওয়াইফ। এই বলে আমি নিজের চেয়ারে গিয়ে বসে পড়লাম। আর মৌ চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে গিয়ে সোফায় বসে পড়ল। তার মনটা আজ অদ্ভুতভাবে এলোমেলো। এই মানুষটাকে সে ঘৃণা করতে চায়, কিন্তু কেন জানি বারবার তার বুকের ভিতর অন্যরকম অনুভূতি জাগিয়ে তোলে। বিকেলের দিকে আমি ইন্টারকমে কল করে আবিদকে ডেকে পাঠাই। কিছুক্ষণ পর আবিদ কেবিনে ঢুকতেই আমি একটা ফাইল এগিয়ে দিয়ে বললাম, মিস্টার আবিদ, এই ডাটাগুলো আজ রাতের মধ্যে খান বাহাদুরের ম্যানেজারের কাছে পৌঁছে দেবেন। আবিদ মাথা নিচু করে বলল, জি স্যার, পৌঁছে দিব। মৌ সব কিছু চুপচাপ দেখছিল। তার চোখে স্পষ্ট বিভ্রান্তি। সে বুঝতে পারছেন আমি আসলে কি করতে চাইছি। নিজের টেন্ডারের তথ্য নিজেই শত্রুপক্ষের হাতে তুলে দিচ্ছে কেন? এদিকে রাতে খাবার টেবিলে বসে, স্যার আমি একটা টেন্ডার রেডি করে দেবো আপনাকে। আগামী পরশু আপনি সেটা আমি যেখানে বলবো সেখানে জমা দেবেন। মাসুদ খান ভুরু কুঁচকে বললেন, আমি যতটুকু মহিষ থেকে শুনেছি, তুমি তো এই টেন্ডারের ডাড়াই খান বাহাদুরের লোকের কাছে পাঠিয়ে দিয়েছো। তাহলে এই টেন্ডার আমরা পাবো কীভাবে? মৌ তাকিয়ে আছে আমার দিকে। স্যার আমি যে কোটেশন পাঠিয়েছি সে রেটে কাজ করলে আমাদের লাভ খুব কম হবে, কিন্তু খান বাহাদুর আপনার বিরুদ্ধে জিততে গিয়ে এর থেকেও কম রেটে অন্য কোম্পানি দিয়ে টেন্ডার জমা দেবে। আর যেহেতু এটা মাত্র 1000 কোটির প্রজেক্ট, তাই তারা নিজেরা নামবে না। মাসুদ খান অবাক হয়ে বললেন, তাহলে আমাদের লাভ কোথায়? আমি আবার সামনে ঝুঁকে বসলাম। আমার চোখে তখন ভয়ঙ্কর আত্মবিশ্বাসের ঝলক। স্যার, যুদ্ধে জিততে সবসময় প্রথম আঘাত করতে হয় না, কখনো কখনো প্রতিপক্ষকে নিজের চালেই ধ্বংস হতে দিতে হয়। কথাটা শুনে মাসুদ খান নিঃশব্দে তাকিয়ে রইল। তার বুকের ভিতর অদ্ভুত একটা অনুভূতি জন্ম নিচ্ছে, ভয়, বিস্ময় আর গর্ব। তিনি মনে মনে বললেন, এই ছেলেটা আসলে কত দূর ভাবে। মৌ থমকে গেছে। সে শুধু তাকিয়ে আছে আমার দিকে। লোকটা কি সত্যি এত ভয়ঙ্কর বুদ্ধিমান? অন্যদিকে খান বাহাদুর নিজের বিশাল অট্টলিকায় বসে অট্টহাসিতে মেতে উঠছেন। পাশে অরুমিতা। খান বাহাদুর গর্বভরা কণ্ঠে বললেন, আমি আরকে গ্রুপকে বলে দিয়েছি মাসুদের কোম্পানির থেকেও কম রেটে টেন্ডার জমা দিতে। এবার মাসুদ কোনোভাবেই এই প্রজেক্ট পাবে না। ওরও হেসে উঠল। দাদু, এবার ওদের শেষ। দুজনের হাসিতে পুরো রুম কেঁপে উঠল। কিন্তু তারা জানতো না, দাবার বোটে তারা যে চালটাকে নিজেদের জয়ের চাল ভাবছে, সেটাই হয়তো আমার কোনো পাতা ফাঁদ। এদিকে আমি খাবার শেষ করে নিজের রুমে ফিরে এলাম। রুমে ঢুকেই দেখলাম মৌ বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম তার চোখে নেই। মনে হচ্ছে সে শুধু ঘুমানোর অভিনয় করছে। আমি ধীরে ধীরে এগিয়ে বিছানার পাশে বসলাম। কিছুক্ষণ ময়ের দিকে তাকিয়ে থেকে আস্তে করে থেকে নিজের বুকে টেনে নিলাম। মৌ কোনো বাধা দিল না। একসময় যে মেয়েটা আমার স্পর্শে লজ্জায় কেঁপে উঠত, আজ সে নিস্তব্ধ, নিশ্চুপ, যেন সমস্ত অনুভূতি বুকের গভীরে লুকিয়ে ফেলেছে। মৌ মনে মনে বলল, ইলহাম, তোমাকে আর কিছু বলবো না। মা বাবার মুখের হাসির জন্য, আমার অনাগত সন্তানের জন্য আমি সব মেনে নেব, কিন্তু আমার হৃদয়ের ভাঙা অংশগুলো আর কখনো আগের মতো হবে না। আমি তার কপালে হাত বুলিয়ে দিলাম। তারপর আলতো করে চুলগুলো সরিয়ে দিলাম মুখের উপর থেকে। সে স্পর্শে একসময় ময়ের বুক কেঁপে উঠত, আজ উঠল, কিন্তু সে নিজেকে ধরে রাখলো। রাত গভীর হতে লাগলো। একই বিছানায় একই ছাদের নিচে দুজন মানুষ শুয়ে আছি, তবু আমাদের মাঝখানে জমে আছে ভুল বোঝাবুঝির বিশাল এক দেয়াল। আমি চোখ বন্ধ করে ঘুমোতে পারলাম না, মও পারল না। দুজনের বুকেই ঝড়, কিন্তু কেউ কারো কাছে তা প্রকাশ করলো না। সকালে ফ্রেশ হয়ে আমি ময়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, দেখলে মিসেস মৌ, কীভাবে নিজের অধিকার আদায় করে নিয়েছি। মৌ ধীরে ধীরে চোখ খুলল। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, বরং ছিল গভীর ক্লান্তি। আমিও চুপচাপ তোমার সব কিছু মেনে নিয়েছি। স্বামীর মুখোশ পরে এটা ছিল একটা বৈধ ধর্ষণ। কথাটা শুনে আমার মুখের হাসি মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বললাম, তোমার যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তা করছি। মৌ ভুরু কুঁচকে তাকালো।
তুমি আবার কি চিন্তা করবে? তোমার মাথা তো শুধু রহস্য আর কৌশলে ভরা। আমি কিছুক্ষণ মোয়ের দিকে তাকিয়ে রইলাম, তারপর বললাম, আমি শুধু ভাবছি যেদিন তুমি পুরো সত্যিটা জানতে পারবে সেদিন তুমি আমার চোখে চোখ রাখতে পারবে তো? মৌ থমকে গেল। সেদিন আমার কাছে ক্ষমা চাইতে তোমার কষ্ট হবে না তো? কথাগুলো বলেই আর এক মুহূর্ত দাঁড়ালাম না, দরজা খুলে বেরিয়ে গেলাম। আর মৌ সেই স্থির হয়ে বসে রইল। তার বুকের ভিতর অদ্ভুত একটা অস্থিরতা জন্ম নিল। কেন বারবার একই কথা বলো ইলহাম? কোন সত্য, কিসের ক্ষমা? যদি সবকিছু সত্যিই মিথ্যা হয়, যদি নিহার বলা কথার আড়ালেও অন্য কোনো গল্প লুকিয়ে থাকে? না না, নিহা তো ভিডিও দেখিয়েছে, প্রমাণ দেখিয়েছে। তাহলে কেন ইলহামের চোখের দিকে তাকালে মনে হয় সে সত্যিই বলছে? মৌ দুহাত দিয়ে মাথা চেপে ধরল। অনেকদিন পর আজ এই প্রথমবারের মতো তার নিজের সিদ্ধান্তকে ভুল মনে হতে শুরু করলো। অন্যদিকে আজ মাসুদ খান আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী 2টি টেন্ডার জমা দিতে গেছে। টেন্ডার জমা দেওয়ার হলরুমে উপস্থিত দেশের নামকরা ব্যবসায়ীরা। হঠাৎ মিম টেক্সটাইলের সিও আজাদ রহমান এগিয়ে এসে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, মাসুদ খান, আপনি নিজের পায়ে নিজেই কুড়ালটা মারলেন। মাসুদ খান বুড়ো কুঁচকে বললেন, মানে? আজাদ খান এসে বললেন, খান বাহাদুরের বিরুদ্ধে কি দাঁড়িয়ে আপনি জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। এখন থেকে আপনার কোম্পানির উল্টা গণনা শুরু করুন। কথাটা বলতে আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন সিইও আর এমডি হেসে উঠল। একজন বলল, ব্যবসা করতে হলে শক্তির হিসাব বুঝতে হয়। খান বাহাদুরের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারে না। আজাদ আবারও বলে উঠল, খান বাহাদুর হচ্ছে বিজনেস মাস্টার। মুহূর্তের মধ্যে চারপাশে অট্টহাসি ছড়িয়ে পড়ল। সবার চোখে উপহাস, সবার কণ্ঠে অবজ্ঞা। কিন্তু আশ্চর্যের বিষয়, মাসুদ খানও হাসলেন, একটা রহস্যময় হাসি। যে হাসি দেখে কয়েকজনের হাসি ধীরে ধীরে থেমে গেল। কারণ তারা জানতো না যে মানুষটাকে তারা হারিয়ে গেছে ভেবে উপহাস করছে, তার পেছনে দাঁড়িয়ে আছে এমন এক খেলোয়াড় যে দাবার বোর্ডে চাল দেয় না, সে পুরো বোর্ডটাই বদলে দেয়। মাসুদ খান অফিসে ঢুকেই সোজা আমার কেবিনে চলে এলেন। তার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। দরজা বন্ধ করে তিনি বললেন, আচ্ছা ইলহাম, তুমি আসলে কি করতে চাচ্ছ? এই টেন্ডার তো আমরা জীবনও পাবো না, আর এখন আমাদের লাভটাই বা কোথায়? আমি মানছি খান বাহাদুর অন্য কোম্পানিকে দিয়ে কম দামে টেন্ডার জমা দিচ্ছে, এতে তার 300-400 কোটি টাকা লোকসান হবে, কিন্তু ওনার জন্য তো সেটা হাতের ময়লার মতো। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিলাম। আমার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর ঘুরে দাঁড়িয়ে বললাম, স্যার, আমি কি করছি, কি করতে চাইছি সেটা যদি এখন জানতেন তাহলে হয়তো চেয়ার থেকে পড়ে যেতেন। কথাটা শুনে মাসুদ খানের পাশে বসে থাকা মৌ দুজনেই চমকে গেল। তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। আমি ধীরে ধীরে নিজের চেয়ারে বসলাম। আমার চোখে তখন এক অদ্ভুত আত্মবিশ্বাস। তারপর বললাম, খান বাহাদুর মনে করেছে আপনি তার চাল অনুযায়ী চলছেন, কিন্তু উনি জানেন না উনি নিজে আমার সাজানো দাবার বোর্ডের একটা গুটি মাত্র। কেবিনের ভেতর যেন হঠাৎ নিস্তবতা নেমে এলো। মা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল, আর মাসুদ খান তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি জীবন অনেক ব্যবসায়ী দেখেছেন, অনেক বড় বড় খেলোয়াড় দেখেছেন, কিন্তু এমন আত্মবিশ্বাস, এমন ভয়ঙ্কর নিশ্চয়তা না, তিনি কখনো দেখেননি। আর মাসুদ খান মনে মনে বললেন, আজাদ রহমান বলেছিল খান বাহাদুর ব্যবসার দানব, কিন্তু না, আসল দানবটা হতো আমার সামনেই বসে আছে। তিনি ধীরে ধীরে বললেন, আচ্ছা ইলহাম, তুমি আসলে কি? তোমার আসল পরিচয় কি? প্রথম দিন তুমি আমার কোম্পানিতে সাধারণ কর্মকর্তা হয়ে এসেছিলে, আজ তুমি আমার মেয়ের স্বামী, আমার কোম্পানির সিও। কিন্তু আমি যত তোমাকে দেখছি ততই মনে হচ্ছে তুমি যা দেখাচ্ছ তার চেয়েও অনেক বড় কিছু। কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর শান্ত কণ্ঠে বললাম, সময় হলে সব বলবো স্যার, এখন কিছু জানতে চাইবেন না। মাসুদ খান দীর্ঘ শ্বাস ফেললেন। ঠিক আছে, আমি অপেক্ষা করব। দেখতে দেখতে টেন্ডার ঘোষণা দিন চলে এলো। দেশের বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, সিও সকলেই উপস্থিত। ঘোষণা হলো প্রথম টেন্ডার মিম টেক্সটাইল, দ্বিতীয় টেন্ডার মিম টেক্সটাইল। মুহূর্তে হলরুমে ফিসফাস শুরু হয়ে গেল। কেউ বিস্মিত হলো, কারণ সবাই ধরে নিয়েছিল ফলাফল এমনই হবে। মাসুদ খান নীরবে উঠে দাঁড়ালেন। তার মুখে কোনো হতাশা নেই, বরং অদ্ভুত শান্তি। আর ঠিক সেই শান্তিটাই অন্যদের অস্বস্তিতে ফেলেছিল। হলরুম থেকে বের হওয়ার সময় তার পথ আটকে দাঁড়ালেন খান বাহাদুর, সঙ্গে অরুমিতা। খান বাহাদুর ঠোঁট বাঁকিয়ে বললেন, দেখলি তো মাসুদ, তোর 2টা টেন্ডারই শেষ করে দিলাম। অরুমিতা বিদ্রুপ ভরা হাসি দিয়ে বললেন, এখনো সময় আছে, চাইলে দাদুর পায়ে ধরে ক্ষমা চাইতে পারেন, হয়তো দাদু আপনাকে মাফ করে দিবেন। খান বাহাদুর হেসেই বললেন,
হ্যাঁ, যা বলেছে তাই কর। চারপাশের লোকজনও মুচকি হাসছিল, কিন্তু মাসুদ খানের মুখে সেই একই শান্ত হাসি। তিনি অরুমিতার দিকে তাকিয়ে খান বাহাদুরকে ধীরে ধীরে বললেন, শুনেছি আপনার বড় ছেলের একটা ছেলে আছে, তাকে বাদ দিয়ে এখন এই বেয়াদব মেয়েকে সব জায়গায় সঙ্গে রাখেন। কথাটা শুনে অরুর মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, মিস্টার মাসুদ খান, আজ থেকেই আপনার কোম্পানির উল্টো গণনা শুরু করুন। আমি আর আমার দাদু আপনাকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। মাসুদ খান শুধু মুচকি হাসলেন, একবারও পাল্টা তর্ক করলেন না। তারপর ধীর পায়ে হেঁটে চলে গেলেন। কিন্তু সেই হাসিটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর ছিল, কারণ তাতে ভয় ছিল না, হতাশাও ছিল না, বরং ছিল এমন এক আত্মবিশ্বাস যার অর্থ কেউ বুঝতে পারছিল না। আর সে অজানা আত্মবিশ্বাসী খান বাহাদুরের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, অরু, আজ থেকে 500 কোটি, 1000 কোটি যত ছোট মাঝারি প্রজেক্ট আছে সবগুলোর দিকে নজর রাখবে। মাসুদ যেন একটা অর্ডারও না পায়। অরিমিতার চোখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। সে মাথা নেড়ে বলল, ঠিক আছে দাদু। কিন্তু তারা দুজনেই জানতো না, যখন কোনো মানুষ প্রতিপক্ষকে সম্পূর্ণ হারিয়ে গেছে বলে ধরে নেয়, ঠিক তখনই সবচেয়ে বড় ভুলটা করে বসে। আর সেই বলার অপেক্ষাতেই যেন কোথাও বসে আছে আমি। রাতে খাবারের টেবিলে বসে আছে খান বাহাদুর। আজ তার মুখের দিকে তাকানোর সাহস যেন কারো নেই। আর রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটো রক্তবর্ণ। মাসুদ খানের হাসিটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। পুরো বাড়ি জুড়ে যেন এক অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাজের লোকজন নিঃশব্দে চলাফেরা করছে, পরিবারের সদস্যরা পর্যন্ত প্রয়োজন ছাড়া একটা কথা বলছে না। খান বাহাদুরের রাগের তীব্রতা এমন পর্যায়ে গেছে যে ডাইনিং রুমের বাতাসও ভারী হয়ে উঠছে। অন্যদিকে নিজের রুমে বসে আছেন মাসুদ খান। তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। কিছুক্ষণ পর দরজায় নক করে ভেতরে প্রবেশ করলাম আমি ও মৌ। আমাদের দেখে মাসুদ খান মৃদু হেসে বললেন, ইলহাম, জানো আজ টেন্ডার ঘোষণার পর খান বাহাদুর আর তার নাতনি কি জান নাম? একটু ভেবে আবারও বললেন, হ্যাঁ, অরুমিতা। ওরা আমাকে বেশ অপমান করেছে। অরুমিতা নামটা কানে যেতেই আমার বুকের ভেতর যেন অদৃশ্য এক ঝড় বয়ে গেল। মুহূর্তের জন্যই আমার দৃষ্টি স্থির হয়ে গেল। চোখের গভীরে জেগে উঠল বহু পুরনো দিনের কিছু স্মৃতি, কিছু ক্ষত, কিছু অপূর্ণ হিসাব, যেগুলোকে আমি অনেক কষ্টে চাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিলাম। মাসুদ খান আবার বললেন, আমি জানি না তুমি কি পরিকল্পনা করছো, কিন্তু তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে ইলহাম। স্যার, মিম টেক্সটাইল কি প্রজেক্টে চুক্তিপত্রে সই করেছে? হ্যাঁ, করেছি। মাসুদ খানের উত্তর শুনে আমার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। খুব ভালো। আমার এক বন্ধুর মাধ্যমে লন্ডন থেকে 4000 কোটি টাকার একটা অর্ডার পেয়েছি আমরা। আর সেই অর্ডার আগামী 2 মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। কথাটা শেষ হতে না হতে মাসুদ খান যেন বিদ্যুৎ স্পষ্ট মানুষের মতো চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। কি বললে? তার চোখ বিস্ফোরিত। পাশে দাঁড়িয়ে থাকা মোয়ের শ্বাস যেন আটকে গেল। 4000 কোটি টাকার অর্ডার! এত বড় অর্ডারের কথা শুনে সে যেন অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল আমার দিকে। মাসুদ খান তাড়াতাড়ি বললেন, আমাদের বর্তমান যে ফ্যাক্টরি দিনরাত এক করেও 2 মাসে এত বড় অর্ডার শেষ করতে পারবে না। এই জন্যই তো আমি 1000 কোটি আর 1000 কোটি টাকার দুটো আলাদা প্রজেক্ট তৈরি করেছি। কথাটা শুনেই যেন সময় থমকে গেল। মাসুদ খানের মুখের রং বদলে গেল। মোয়ের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তাদের দুজনেরই মনে হলো তারা যেন কথার অর্থ ঠিক মতো বুঝতে পারছে না। মাসুদ খান প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন, ইলহাম, পরিষ্কার করে বলো, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসছে। খান বাহাদুর ভেবেছিলেন তিনি আমার প্রথম পথ বন্ধ করে দিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি আমার পথটাই সহজ করে দিয়েছেন। মাসুদ খান ও মৌ নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলো। তারপর আবার বললাম, ওই 4000 কোটি টাকার অর্ডার সময় মতো শেষ করতে হলে অন্য কোম্পানির উৎপাদন ক্ষমতা আমাদের দরকার ছিল। কিন্তু আমি জানতাম খান বাহাদুর কখনো কাউকে আমাদের সাহায্য করতে দেবে না। তাই আমি আগে থেকে অন্য কোম্পানির নামে 2টি আলাদা প্রজেক্ট তৈরি করি, যেগুলোর টেন্ডার আপনি জমা দিয়েছেন। আর খান বাহাদুর নিজের জেদের কারণে মিম টেক্সটাইলকে দিয়ে কম দামে টেন্ডার জমা করিয়ে আমার কাজ আরও সহজ করে দিয়েছে। কথাটা শেষ হতেই মাসুদ খান যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। তিনি স্থির চোখে তাকিয়েছেন আমার দিকে। মনে হচ্ছে তার মস্তিষ্কে এখনও কথাগুলো প্রতিক্রিয়া করার চেষ্টা করছে। কয়েক সেকেন্ড পর তিনি অস্পষ্ট স্বরে বললেন, তার মানে আমি যে টেন্ডার জমা দিয়েছি সেগুলো আসলে আমাদের নিজেদের প্রয়োজনের জন্য তৈরি করা প্রজেক্ট। মানে আমাদের প্রজেক্টের জন্য আমরাই টেন্ডার জমা করেছি। ঠিক তাই। আর এতদিন খান বাহাদুর আমার সাজানো দাবার বোর্ডেই চাল ছিলেন। এই এক বাক্য শুনে মাসুদ খানের বুক কেঁপে উঠল। তিনি জীবনে অনেক ব্যবসায়ী দেখেছেন, কিন্তু এমন একজন মানুষকে দেখেননি যে নিজের প্রতিপক্ষকেই নিজের পরিকল্পনার অংশ বানিয়ে ফেলতে পারে। পাশে দাঁড়িয়ে থাকা ময়ের অবস্থা ভিন্ন নয়। সে নির্বাক, অবাক, স্তব্ধ।
তার চোখে স্পষ্ট একটাই প্রশ্ন। আবরাম খান ইলহাম আসলে কে? মাসুদ খানের মনের মধ্যেও একটাই প্রশ্ন। খান বাহাদুরের মতো এমন একটা বিজনেস মাস্টারকে এমন দাবার গুটি বানিয়ে ফেললো, তাহলে এই ইলহাম কত বড় মাস্টার হতে পারে? আমি শান্ত চোখে তাকিয়ে বললাম, খান বাহাদুর মনে করেছেন তিনি জয় হয়েছেন, কিন্তু বাস্তবে তিনি আমার সাজানো পরিকল্পনার একটা গুটি ছাড়া আর কিছুই ছিলেন না। কথাটা শুনে মাসুদ খান কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, এই কথা যদি কোনোদিন খান বাহাদুরের জানতে পারে, তাহলে পুরো ব্যবসায়িক অঙ্গে হেসে পড়ে যাবে। জানি স্যার, তাই আপাতত এই কথাগুলো আমাদের মধ্যেই থাকুক। ঘরটা আবারও নীরব হয়ে গেল। কয়েক সেকেন্ড পর মাসুদ খান চিন্তিত কণ্ঠে বললেন, ধরলাম এবার তোমার পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু পরের অর্ডারগুলো খান বাহাদুর তো এখন 500 কিংবা 1000 কোটি টাকার প্রজেক্টে নিজের লোক বসিয়ে রেখেছে, তখন কি করবে? আমি চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে বললাম, আমি সত্যি বুঝি না আপনি খান বাহাদুরকে এত ভয় পান কেন? মাসুদ খান দীর্ঘ শ্বাস ফেললেন। ভয় পাই না, সম্মান করি। আর কেন করি সেটা এখন বলতে পারবো না। হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন। তার চল শক্ত হয়ে গেল, চোখে ফুটে উঠল পুরনো দিনের স্মৃতি। গভীর গলায় বললেন, খান বাহাদুর এক সময় তোমার মতোই ছিল না, এখনো আছে। তার প্রতি ফোন কল আমার পুরো কোম্পানিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। তুমি তাকে যতটা বড় ব্যবসায়ী ভাবছো, সে তার চেয়েও বড়। খান বাহাদুর শুধু একজন ব্যবসায়ী নন, তিনি এক ভয়ঙ্কর বিজনেস মাস্টার। মাসুদ খানের কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে সাধারণ কেউ হলে হয়তো শিউরে উঠত। কিন্তু আমার মুখের অভিব্যক্তি একটুও বদলালো না, বরং আমার চোখ দুটারও গভীর হয়ে উঠল। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তারপর, আমি সব জানি স্যার। আপনি খান বাহাদুরকে যতটা ভয়ঙ্কর ভাবছেন, তিনি তার চেয়েও ভয়ঙ্কর। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রতিটি বাবার একজন বাবা থাকে। বাবা ছাড়া সন্তানের জন্ম হয় না। কথাটা শুনে মাসুদ খানের বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল। তার চোখ ধীরে ধীরে বড় হয়ে গেল। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। সেই মুহূর্তে তার মনে হলো, এই ছেলেটা শুধু পরিকল্পনা করে না, মানুষকেও পড়তে জানে। প্রতিপক্ষের পরের চালেও যেন আগেই দেখতে পায়। মাসুদ খান মনে মনে বললেন, বাবা, আমি আজ তোমার ছায়া আরেকজনের মধ্যে দেখতে পারছি। যদি ইলহাম এভাবেই এগোতে থাকে, তাহলে একদিন সে আমার সাম্রাজ্যের দরজায় করা নাড়বেই। আমরা এখনই সরাসরি খান বাহাদুরের সঙ্গে যুদ্ধে নামতে পারি না, তাই আপাতত তাকে জয়ের আনন্দ করতে দিন। সময় হলে আমি আমার পরের চাল চালব। কথাগুলো বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমার পদধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল করিডোরে। কিন্তু ঘরের ভেতর নেমে এলো অদ্ভুত নীরবতা। মৌ স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে বিস্ময়, কৌতূহল আর অজানা এক প্রশ্ন। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তোমাদের জামাইকে আমার কেমন জানি সন্দেহ হয়। মাসুদ খান বুড়ো কুচকে তাকালেন। মৌ নিচু গলায় বলল, আসলে সে কে? তার মধ্যে এমন ব্যবসায়িক বুদ্ধি, এমন পরিকল্পনা, এমন মাইন্ডসেট কোথা থেকে আসে? কখনো মনে হয় সে সাধারণ একজন মানুষ, আবার কখনো মনে হয় সে যেন আমাদের চোখের আড়ালে অন্য কোনো পরিচয় লুকিয়ে রেখেছে। কথা শেষ করে মৌ চুপ হয়ে গেল। আর মাসুদ খানও কোনো উত্তর দিলেন না, কারণ তার মনেও ঠিক একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আবরাম খান ইলহাম আসলে কে? মৌ আবারও ধীর কণ্ঠে বলল, শুধু তাই না বাবা, আমি ওর মধ্যে ভয় বলে কোনো কিছুর ছায়াও দেখি না। মনে হয় ভয় নামের কোনো শব্দ আছে, সেটা যেন সে জানে না। কথাটা শুনে মাসুদ খান থমকে গেলেন। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ঠিকই বলেছিস। আরেকটা জিনিস খেয়াল করেছিস, ছেলেটার মধ্যে কোনো লোভ নেই। মৌ বুড়ো কুচকে বলল, হ্যাঁ বাবা, এত দামি গাড়ি, এত দামি পোশাক সব নিজের টাকায় কিনেছে। এত টাকা সে কোথায় পেল? তুমি বললে আমি ওর ব্যাপারে একটু খোঁজ নিতে পারি। মাসুদ খান সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন। না মৌ, এমন কিছু করিস না। ইলহাম নিজেই বলেছে সময় হলে সব বলবে। তুই যদি এখন তদন্ত শুরু করিস তাহলে সে জানতে পারবে, তাহলে খুব কষ্ট পাবে। মৌ আর কিছু বলল না, চুপচাপ উঠে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে সে দেখলো আমি নেই। ঘরটা অদ্ভুত রকম নিস্তব্ধ। মৌ ধীরে ধীরে ফ্রেশ হয়ে এসে বিছানার একপাশে বসে রইল। তার মাথার ভেতর তখনও ঘুরছে হাজারো প্রশ্ন। নিহার কথা, আমার কথা, আর আজকে সব ঘটনা। কিছুক্ষণ পর দরজা খুলে আমি ভেতরে ঢুকলাম। এতক্ষণ ছাদে ছিলাম। রুমে ঢুকতেই মৌয়ের দিকে তাকালাম। তখন মৌ শুধুমাত্র ব্লাউজ ও পেটিকোট পরে বসে আছে। মৌ, রুমে এসি চলছে, তারপরে এভাবে বসে আছো কেন? মৌ চোখ নামিয়ে ধীর স্বরে বলল, একটু পরে তুমি তোমার চাহিদা নিয়ে আসবে। আমি চাইলেও তোমাকে আটকাতে পারবো না, কারণ তুমি আমার স্বামী।
তাই ভাবলাম অযথা কোনো ঝামেলা না করাই ভালো, তাই নিজে থেকে রেডি হয়ে আছি। কথাগুলো শুনে আমি যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো কেউ যেন বুকের ভিতর ছুরি বসিয়ে দিয়েছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, চোখের দৃষ্টি বদলে গেল। আমি কোনো উত্তর দিলাম না, শুধু ধীরে ধীরে আলমারি থেকে একটা শাড়ি বের করলাম। তারপর শান্তভাবে ময়ের সামনে দাঁড়িয়ে বললাম, এটা পরে নাও। মৌ অবাক হয়ে তাকিয়ে আছে। আমি নিজের শাড়িটা তার হাতে তুলে দিলাম। মৌ, আমি একটা মানুষ, হয়তো তোমার চোখে আমি একজন অমানুষ। আমি জানতাম তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু কেন ঘৃণা করো সেটা জানতাম না। আজ বুঝলাম তুমি শুধু আমাকে ঘৃণা করো না, তুমি আমাকে ভয় পাও। আমাকে এমন একজন মানুষ ভাবো যে তোমাকে শুধু নিজের ইচ্ছার জন্য কাছে টানে। কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিন তোমাকে তোমার শরীরের জন্য ভালোবাসিনি। তোমার জন্য যদি নিজের জীবন দিতেও হয়, আমি দ্বিতীয়বারও চিন্তা করব না। মৌ নিথর হয়ে বসে রইল, একটা কথা বলতে পারলো না, কারণ আমার চোখের দিকে তাকিয়ে তার মনে হলো এই মানুষটা অভিনয় করছে না, প্রতিটা শব্দ সে হৃদয় থেকে বলছে। আমি একটা কথা দিচ্ছি, যেদিন তুমি সত্যিটা জানতে পারবে, সেদিন যদি মনে হয় আমি ভুল ছিলাম না, যদি নিজের ইচ্ছায় আমার দিকে ফিরে তাকাও, সেদিনই আমি তোমার সেই। যদি আমার চোখে চোখ রেখে আমাকে আবার আমার অধিকার দাও, সেদিনই আমি আমার অধিকার গ্রহণ করব, তার আগে না। এখন শুধু নিজের আর আমাদের সন্তানের খেয়াল রেখো। কথাগুলো শেষ করে আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম। মৌ ওখানে বসে রইল, একদম স্থির। মনে হলো সময় যেন থেমে গেছে। তার বুকের ভেতর অদ্ভুত এক ঝড় বইতে শুরু করেছে। নিহার বলা কথাগুলো একদিকে টানছে, আর আমার চোখের জলে ভেজা কথাগুলো অন্যদিকে। সে নিজের দুহাত শক্ত করে চেপে ধরল, মনে মনে নিজেকে প্রশ্ন করলো, নিহা কি সত্যি সত্যি বলেছিল, নাকি পুরো সত্যের আড়ালে আরো বড় কোনো সত্য লুকিয়ে আছে? পরক্ষণে তার নিজের অতীত মনে পড়ল। সাগরের পরিবারে সে মিথ্যা অভিযোগ, সে অপমান, সেই চরিত্রহীনতার দাগ, যেটা সে করেনি তবুও তাকে সহ্য করতে হয়েছিল। ময়ের বুক কেঁপে উঠল। প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগলো, আমি কি সত্যি দোষী, নাকি আমিও কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তার যেন ভেতরে নতুন এক অস্থিরতা জন্ম নিল। এদিকে সকালে আমি বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই আয়েশা খান আমাকে ডাকলেন। ইলহাম, একটু কথা ছিল বাবা। আমি সঙ্গে সঙ্গে, হ্যাঁ মা বলুন, একটা না হাজারটা বলুন। আয়েশা খান স্নেহভরা চোখে তাকিয়ে বললেন, আজ বিকেলে মৌকে একটু ডাক্তার দেখাতে হবে। আচ্ছা মা, আমি নিয়ে যাব। কথাটা বলে আমি বেরিয়ে এলাম। অন্যদিকে নিজের অফিসে বসে আছেন খান বাহাদুর, তার সামনে বসে আছে অরুমিতা। খান বাহাদুরের মুখ আজ অস্বাভাবিক গম্ভীর। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, অরুমিতা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আবার সিও পদে ফিরে আসব। ওরও অবাক হয়ে তাকালো। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন দাদু? খান বাহাদুর চল শক্ত করলেন, কারণ আমার মনে হচ্ছে মাসুদের পিছনে এমন কেউ আছে যে আমাদের প্রতিটা চাল মুখস্থ করে ফেলেছে। মনে হচ্ছে সে আমাদের থেকেও 2 কদম এগিয়ে হাঁটছে। তিনি গভীর নিঃশ্বাস নিলেন। মাসুদের সেদিনের সে হাসি এখনো আমাকে ঘুমাতে দেয় না। অরুমিতা ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ দাদু, আমিও ভুলতে পারছি না। ওই হাসির মধ্যে কিছু একটা রহস্য ছিল। খান বাহাদুর টেবিলে আঙ্গুল ঠুকলেন। তাই আগামীকাল থেকেই আমি আবার দায়িত্ব নেব। মিটিংয়ের ব্যবস্থা করো। ওকে দাদু, সব ব্যবস্থা আমি করছি। বিকেলে ডক্টর দেখে হাসপাতাল থেকে বেরোচ্ছিলাম আমি আর মৌ। আমরা কেউই খেয়াল করিনি, অনেকক্ষণ ধরে দূর থেকে আমাদের অনুসরণ করছে একজন মানুষ, আর সে হলো সাগর। ময়ের অতীতে সেই ভয়ঙ্কর অধ্যায়ে। তার চোখে আজ উন্মাদনা, হাতে পিস্তল, প্রতিশোধের আগুনে জ্বলছে পুরো মানুষটা। হঠাৎই আমার চোখ পড়ে যায় তার উপর। 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড, কিন্তু সে 1 সেকেন্ডে আমি বুঝে ফেললাম সব। সাগর বন্দুক তাক করে সে ময়ের দিকে। মৌ, গর্জন করে উঠলাম আমি। পরের মুহূর্তেই আমি দৌড়ে গিয়ে সমস্ত শক্তি দিয়ে মৌকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। গুলি শব্দে চারপাশ কেঁপে উঠল, আর গুলিটা গিয়ে বেঁধল আমার কাঁধে। রক্ত ছিটকে বেরিয়ে এলো। মৌ মাটিতে পড়ে গিয়ে মাথায় হালকা আঘাত পেল, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। চারপাশে চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সাগর থামেনি। সে গিয়ে সে মৌর চুলের মুঠি ধরে টেনে তুলল, চোখে উন্মাদনার আগুন। ও তাহলে তুই ভার্সিটির সেই প্রেমিককে বিয়ে করে সুখে আছিস, আর আমার মা বাবা জেলে, পুলিশ আমাকে খুঁজছে, আর তুই সুখে সংসার করছিস। আজ তোকে শেষ করে দেব। চোখে উন্মাদের আগুন। মৌ ব্যথায় কুকড়ে উঠল। ঠিক তখনই পেছন থেকে রক্তাক্ত শরীর নিয়ে আমি উঠে দাঁড়ালাম। কাঁধ থেকে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু চোখ দুটো সেগুলো যেন আগুনে জ্বলছে। সাগর আবার ট্রিগারে আঙুল রাখতেই আমার লাথিতে সাগর ছিটকে মেঝেতে পড়ে গেল। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। আমার প্রতিটি পদক্ষেপে ও রক্ত ঝরছে, কিন্তু আমি যেন ব্যথায় অনুভব করছি না। গভীর ভয়ঙ্কর গলায় বললাম, তোর সাহস হলো কি করে আমার কলিজার দিকে হাত বাড়ানোর?
আমার গর্জনে আশেপাশের মানুষ পর্যন্ত কেঁপে উঠল। মৌকে মারতে হলে আগে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আমার এই কথা শুনে মৌ থমকে যায়। বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে যে আমি তার জন্য এমন গর্জন দিয়ে কথা বলছি। সাগর এসে উঠল, একটা বিকৃত হাসি। তুই এখনো আগের মতোই পাগল আছিস ইরাম? আমার হাতে বন্দুক, তবুও এত বড় কথা? সে আবারও গুলি ছুড়ল। গুলিটা এবার গিয়ে আমার বুকে লাগলো। আব্রাহাম, ময়ের বুক ফাটে চিৎকার বেরিয়ে এলো। তার চোখের সামনে যেন পৃথিবী অন্ধকার হয়ে গেল। কিন্তু অবিশ্বাস্যভাবে আমি এবারও থামলাম না, বরং ঝাঁপিয়ে পড়লাম সাগরের উপর। এলোপাথারি ঘুষি, লাথি, আঘাত। সাগর দিশেহারা হয়ে গেল। একসময় বন্দুক ফেলে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল। চারপাশে হইচই, মানুষ ছুটছে, চিৎকার করছে, কেউ অ্যাম্বুলেন্স ডাকছে। কিন্তু আমি কারো দিকে তাকালাম না। আমার শরীরে 2টা গুলি, রক্তে ভিজে গেছে পুরো জামা। তবু আমি সমস্ত শক্তি দিয়ে উঠে গেলাম ময়ের কাছে। হাঁটু গেড়ে বসে তাকে কোলে তুলে নিলাম। মৌ কাঁদতে কাঁদতে বলো, তুমি ঠিক আছো আব্রাহাম? তোমার শরীরে 2টা গুলি লেগেছে। আমি যেন কিছুই শুনলাম না। আমি আগে মৌকে বুকে আগলে ধরলাম। আমার কথা ভেবো না, তোমার অবস্থা ভালো না। কথাটা শুনে ময়ের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল। তার বুকের ভেতরটা মসুর দিয়ে উঠল। এই মানুষটাকে সে কত অপমান করেছে, কত কষ্ট দিয়েছে, তবুও মৃত্যুর মুখে দাঁড়িয়ে মানুষটা নিজের কথা না ভেবে তার কথা ভাবছে। আমি মৌকে কোলে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াতে লাগলাম, কারণ ঘটনাটা হাসপাতালের সামনে ঘটেছিল। মৌ কাঁদতে কাঁদতে বলল, আব্রাহাম, আগে নিজের চিকিৎসা করাও। আমার কিচ্ছু হয়নি, তোমার গুলি লেগেছে। এভাবে চললে তুমি বাঁচবে না। আমি থামলাম না। আমার পায়ের গতি আর কমলো না। রক্ত ঝরছে, চোখ ঝাপসা হয়ে আসছে, তবু আমি এগিয়ে যাচ্ছি। এমনিতেই তোমার ঘৃণা নিয়ে তিলে তিলে মরছি, এবার নয় একেবারে মরে যাব। কথাটা শুনে মোয়ের বুকের ভেতর জন্য কিছু একটা ভেঙে চোরমার হয়ে গেল। চুপ করো, চুপ কর আব্রাহাম, তোমার কিচ্ছু হবে না। কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল সে। প্রথমবারের মতো তার কণ্ঠে ছিল না ঘৃণা, ছিল না রাগ, ছিল শুধু ভয়ে, প্রিয় কাউকে হারানোর ভয়ে। আর সেই ভয়েই মোয়ের চোখে জল ঝরতে লাগলো। কিন্তু আমি রক্তাক্ত শরীরেই মৌকে বুকে আগলে হাসপাতালের দিকে গিয়ে চললাম। আমার পুরো শরীরে কাপড় তখন রক্তে ভিজে লাল হয়ে গেছে। কাঁধ আর বুক থেকে টপ টপ করে রক্ত ঝরছে। প্রতিটি পদক্ষেপে আমার শরীর দুলে উঠছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ব। তবুও আমি থামছি না। দোহাতে শক্ত করে আগলে রেখেছি মৌকে, যেন নিজের জীবনের চেয়ে মূল্যবান কিছু বয়ে নিয়ে যাচ্ছি আমি। মৌ কান্নায় ভেঙে পড়েছে। চোখের জল আর কপালের রক্ত একসঙ্গে মিশে গেছে। কাপা কণ্ঠে সে বলল, আফরাম প্লিজ, আমাকে নামিয়ে দাও। আগে তোমার চিকিৎসা দরকার। তোমার শরীরে 2টা গুলি লেগেছে, এভাবে চললে তুমি বাঁচবে না। আমার নিঃশ্বাস তখন ভারী হয়ে উঠেছে। প্রতিটি শ্বাস নিতে যেন বুকের ভেতর আগুন জ্বলছে। তবু আমি নিজের শেষ শক্তিটুকু জড়ো করে মৃদু হেসেই বললাম, আমি মরে গেলে তো তোমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে মৌ। তোমায় আর এই ঘৃণিত মানুষের সঙ্গে জীবন কাটাতে হবে না মৌ। কথাগুলো এমন ছিল যেন মৌয়ের বুকের ভেতর কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল অতীতের অসংখ্য দৃশ্য। আমাকে অপমান করা, থাপ্পড় মারা, কঠিন কঠিন কথা বলা, আর আমার ভালোবাসাকে অবিশ্বাস করা, সব কিছু একসঙ্গে ঝড়ের মতো আঘাত করতে লাগলো তাকে। মৌ হাওমাও করে কেঁদে উঠল। আফরাম প্লিজ, এমন কথা বলো না। আমি আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, খুব অন্যায় করেছি। তার কণ্ঠ কান্নায় ভেঙে যাচ্ছিল, কিন্তু আমি আর কিছু শুনতে পেলাম না। শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। হাসপাতালের ভেতরে ঢুকেই আমি ধীরে ধীরে মৌকে মেঝেতে বসিয়ে দিলাম। তারপর নিজেও তাল সামলাতে না পেরে সজোরে মাটিতে লুটিয়ে পড়লাম। চোখও বন্ধ হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে মৌয়ের পৃথিবী যেন থেমে গেল। সে আতঙ্কে চিৎকার করে উঠল, আফরাম। আর সে আত্মচিৎকারে পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গেল। চারপাশ থেকে ডাক্তার, নার্স ছুটে এলেন। একজন ডক্টর বিস্মিত চোখে বললেন, কি হয়েছে ওনার? পুরো শরীর তো রক্ত ভিজে গেছে। মৌ কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার, উনি আমার স্বামী, ওনার শরীরে গুলি লেগেছে, প্লিজ ওনাকে বাঁচান প্লিজ। ডক্টরের সময় নষ্ট করলেন না, দ্রুত স্ট্রেচার আনা হলো। কয়েকজন নার্স মিলে আমাকে নিয়ে ছুটলেন অপারেশন থিয়েটারের দিকে। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল, আর সেই দরজার বাইরে দাঁড়িয়ে রইল মৌ। তার বুক কাঁপছে, হাত কাঁপছে, মনে হচ্ছে শ্বাস পর্যন্ত নিতে পারছে না। কিছুক্ষণ পর কাপা হাতে ফোন বের করে সে মাসুদ খান ও আয়েশা খানকে সব জানালো। খবর পাওয়ার পরই তারা আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত হাসপাতালে ছুটে এলেন। আয়েশা খানকে দেখা মাত্রই মৌ আর নিজেকে সামলাতে পারল না। দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মা, ও পাগল, ও আস্ত একটা পাগল মা। আয়েশা খান মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এদিকে মাসুদ খান এগিয়ে এসে নরম কণ্ঠে বললেন, কি হয়েছে মা? ইলহাম কি হয়েছে? মৌ চোখের জল মুছতে মুছতে পুরো ঘটনা খুলে বলল।
তারপর আবারও কেঁদে উঠল। বাবা, ওর শরীরে 2টা গুলি লেগেছে, তবুও নিজের কথা না ভেবে আমাকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল। আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল বলে। এটা কেমন পাগলামি বাবা? মানুষ নিজের জীবনকে এভাবে অবহেলা করে? মাসুদ খান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মেয়ের মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, এটা পাগলামি নয় মা, এটা দায়িত্ব, এটা ভালোবাসা। একজন স্বামী তার স্ত্রী আর নিজের সন্তানের জন্য কত দূর যেতে পারে আজ তুই সেটা নিজের চোখে দেখেছিস। তার চোখেও তখন জল চিকচিক করছিল। তিনি ধীরে ধীরে বললেন, তুই ইলহাম নামে একটা খাঁটি হীরা পেয়েছিস মা, যার মূল্য মানুষ এক জীবনে একবারও পায় না। কথাগুলো শুনে মোয়া নিজেকে ধরে রাখতে পারল না। সে তার বাবাকে জড়িয়ে ধরে শিশুর মতো কান্না করতে লাগলো। বাবা, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, অনেক ভার্সিটি লাইফ থেকে আজ পর্যন্ত। ও শুধু ভালোবেসেছে আর আমি শুধু ওকে আঘাত করেছি। প্রতিটা শব্দের সঙ্গে তার কান্নারও বেড়ে যাচ্ছিল। হাসপাতালের করিডোরে বসে মো তখন প্রথমবারের মতো নিজের হৃদয়ের গভীরে জমে থাকা সত্যটা অনুভব করলো। যে মানুষটাকে সে এতদিন ঘৃণা করার চেষ্টা করেছে, সেই মানুষটাই আজ নিজের বুক পেতে তার আর তাদের অনাগত সন্তানের জীবন রক্ষা করেছে। অপারেশন থিয়েটারে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে শুধু একটাই প্রার্থনা ঘুরপাক খেতে লাগলো, হে আল্লাহ, মানুষটা যেন বেঁচে থাকে। আমি এবার ওর সব কথা শুনবো, শুধু একবার ওকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিন। মাসুদ খান ধীরে ধীরে মোয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কণ্ঠে ছিল দীর্ঘ শ্বাস মেলানো কণ্ঠ। মা, তুই বারবার মানুষ চিনতে ভুল করিস, এবার আর ভুল করিস না। এখন সবকিছু বাদ দিয়ে শুধু ইলহামের সুস্থ হওয়ার জন্য দোয়া কর। কথাগুলো শুনে মোয়ের বুকটা আরও ভারী হয়ে উঠল। চোখের জল থামছিল না। সে শুধু অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকিয়ে রইল। তো বন্ধুরা, কি হবে এরপর? ইলহাম কি বেঁচে থাকবে নাকি হারিয়ে যাবে মোয়ের জীবন থেকে? জানতে চাইলে চোখ রাখতে হবে রায়হান ডায়েরি চ্যানেলে। এর পরের পর্বে বাকিটা জানানো হবে। তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফিজ।